মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্দাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের এক নম্বর আরজে রেহান। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে যেহেতু শুক্রবার না, কাজে আমাদের সাথে আজকে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি। সেই ব্যান্ডি নেই তো, ব্যান্ডি নেই তো কি হয়েছে, ব্যান্ডির যে মূল কি বলবো, মূল হোতা, মূল পান্ডা, সেই পান্ডু মঞ্জু আমাদের সাথে রয়েছে। মঞ্জুস তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি রবি ভাই। আমি আপনার এই যে কি আসিফ এন্দাজ রবি, আমি পিছনে ব্যাকগ্রাউন্ড দিচ্ছিলাম কিন্তু মানে আপনি একই সাথে মঞ্জু এবং একই সাথে লোবান ভাইয়ের কাজটা একটু করার চেষ্টা করতেছিলাম মুখ দিয়ে। কি বলবো, মঞ্জু এবং লোবান, মঞ্জু লোবান, মানে একটা ভার্সন আছে বুঝছেন, মুখ দিয়ে সব বাজনা বাজায়, ওটা বলে একাপেলা। হ্যাঁ, আর এই যে মঞ্জু ভাই যেটা করছে ওটা হালকা পেলা। তো অনেকদিন রেহান আমরা শো করছি, ঠিক আছে, আমাদের শো অনেকদিন ধরে খুব গোছানো শো হচ্ছে, কারণ আমরা একটা প্ল্যান থেকে শো করতেছি। এর ফলে আমাদের যারা লিসেনার আছে তারা খুব বাটের মধ্যে আছে, কারণ গত টানা কয়েকটা শো এমন ভাবে করছি, আমাদের একটা কনক্রিট কনসেপ্ট ছিল, কিছু কনক্রিট গেস্ট ছিল, আমরা করেই গেছি, কন্টেন্ট ছিল আর কি, কন্টেন্ট ছিল সোজা কথা। ফলে যেসব মেয়েরা আমাদেরকে ফোন দিত, ফোন দিয়ে দুই একটা ভালোবাসার কথা বলতো, যেসব ছেলেরা ফোন দিয়ে দুই একটা ছাকা খাওয়ার কথা বলতো, সেই সব ছেলে এবং মেয়েরা অনেকদিন যাবত আমাদেরকে ফোন দেওয়ার সুযোগ পায় না। আজকে ভাবলাম আজকে গল্পে তো যাবই, কিন্তু আমরা ম্যাক্সিমাম আজকে রাখবো ফোনও পার্ট, যাতে পোলাপান ফোন দিয়ে আমাদের সাথে দীর্ঘদিন পর কথা বলতে পারে। এবং বলে না ভাই, 3-4 পর্ব কথা না বলে আমার যে বুকের ভিতরে কতগুলো ফ্ল্যাট খালি হয়ে গেছে ভাই, খালি হয়ে গেছে। কারণ ও রেহান তুইও একদম শেষ, পুরাপুরি শেষ করে দিল সব। এরকম হয় তো আমাদের ফোন নাম্বারটা বলে দেই, সেই জন্য রেহানরে না বললেও রেহান মেন্টোসে আসার জন্য বয়া থাকে। হ্যাঁ তো থাকবো না কেন, অবশ্যই থাকবো। আমি যেখানে জ্ঞান আছে সেখানে আমি আছি। আবার বলে কেন বলতো ফোন নাম্বারটা বলবো, পোলাপান এখন এক সপ্তাহ পর নিজের গার্লফ্রেন্ডের নামই ভুলে যায়, সেখানে আমাদের চেঞ্জ হয়, পরিবর্তন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 58151926, 58151926। এই নম্বরে কল দেবে। যেন 58 হচ্ছে রাজীবের বয়স, 15 হচ্ছে রেহানের বয়স, 19 আমার বয়স, আর 26 হচ্ছে মঞ্জুর বয়স, ঠিক আছে। 58 15 19 26 এই নম্বরে। আর জাহিদ ভাই হচ্ছে সামনের 02 শিশু জাহিদ শিশু। তো আমাদেরকে ফোন দাও, ফোন দেওয়ার নাম্বারটি আবারও বলি 58151926। তবে সব জি বাস ঐশী আসছে হচ্ছে আমার কাছে কবে 4-5 দিন আগে আসছে, আইসা বললো যে কালকে হচ্ছে রোজ ডে। কি রে রোজ ডে, পরদিন প্রপোজ ডে, মানে কি এই কাহিনীটা আমি তো জানি যে 1 ফেব্রুয়ারি 14 তারিখ আসে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু সিরিয়ালে যে পোলাপান এতগুলো ডে ফালাইছে জানি না একেবারে ভাই। এটা কি জাহিদ এই সম্পর্কে তুমি কিছু জানো? মানে পোলাপান কি পরিমাণ ফাস্ট হইছে, আমাকে বলতেছে যে শোনো কালকে রোজ ডে কয় তারিখে পড়তেছে রোজ ডে, তুমি হিসাব করো 14 থেকে এইভাবে সিরিয়ালি পড়বে, যে 14 7 থেকে শুরু হইছে না, আগে 7 থেকে না 8 থেকে যেন শুরু হয়, 14 13 11 10 9 8 এটা হচ্ছে রোজ ডে। 8 তারিখে রোজ ডে গেল, 9 তারিখ হচ্ছে প্রপোজ ডে, আজকে প্রপোজ ডে ছিল, তারপরে আবার কালকে মনে হয় 10 তারিখ হচ্ছে হাগ ডে। 11 তারিখ হচ্ছে কি জানো, মিসিং জানি না বস, 11 তারিখ কি জানো একটা ডে আছে, আমার খালি একটাই বা কিছু একটা এইভাবে। 14 তারিখ আচ্ছা না আমি বলি 7 তারিখ হচ্ছে রোজ ডে, 8 তারিখ হচ্ছে প্রপোজ ডে, 9 তারিখ হচ্ছে চকলেট ডে, 10 তারিখ হচ্ছে টেডি ডে, 11 তারিখ হচ্ছে প্রমিস ডে, 12 তারিখ হচ্ছে কিস ডে, 13 তারিখ হচ্ছে হাগ ডে, আর 14 তারিখ হচ্ছে ভ্যালেন্টাইন ডে। বস এর পরের গুলো জানেন? 15 তারিখে হচ্ছে ঝগড়া ডে। এবং যখন ঐশী আমার সিরিয়াল, আমি তো এগুলো মনে রাখতে পারি না, যখন ঐশী আমার সিরিয়াল 15 তারিখ 6 তারিখ হচ্ছে ঐশী আসছিল আমার কাছে, যখন সিরিয়ালি বলতেছে যে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, কিস ডে। এই জন্য আজকে টেডি আসছে কার নামে জানো, জাহিদ? তাই না, শান্তর নামে টেডি আসছে না। তো যখন বলা শেষ হয়েছে না, মাথা পুরো গরম হয়ে গেছে, আমি ঠাস করে একটা চটকা মারছি, দেখি আজকে হচ্ছে স্ল্যাব ডে, ফেব্রুয়ারি 6 তারিখে, ঠিক আছে। আমি সিরিয়াসলি এই দিতে মহা বিরক্ত। এটা কিন্তু বাংলায় করা যায়, স্ল্যাব ডে, ডে। তো খুবই বিরক্ত, এবং আজকে আমি অফিস থেকে অনেক আগে বেরোইছি, কারণ আজকে নাকি চকলেট ডে।
আচ্ছা 4-5 জন বলছে যে আজকে চকলেট দিয়ে আসতেছে, আনছেন নাকি না কেউ পাঠাচ্ছে? নেয়া এবং দেয়ার মধ্যে আসিফ ইন্তাজ রবি আর নাই, মানে কারবার ছেড়ে দিছে, যা নিজের আছে সেটা নিয়ে আপনি মানে কেমনে না আপনি আর নিবেন না? আমি নেব না, দেব না, মানে নিবেন না শিওর? শিওর একদম 100%। এটা কি নারীদের হৃদয়ে দেবার বেলাও কি একই? একদম সবকিছু, আর কোনো কিছু দেব না, আর কোনো কি বলেন? যায় না ভাই, এটা কোনোভাবেই, মানে যদি কেউ জোর করে দেয় আপনাকে, আপনি কি করবেন? বাতি সবুজ থেকে কালো হয়ে যেতেছে। যদি রুমু যদি বলে, ও আচ্ছা, যদি এখানে একটু যদিতে আসছে, আমি জাস্ট রুমুর জন্য, ভাইনে বলা তো বলা, যদিতে আসবে তো জাস্ট শুধু রুমুর জন্য, আর কেউ না, আসলে এক ধরনের উইকনেস এই আছে না, কি জানি ওর নাম, মাঝখান দিয়ে যে একজনের নাম সব পলা যদি বলে, না নো পলা ঐশী নো, পলা ঐশী নো, পলা ঐশী তারপরে আরেকটা শুধু ওই যে লোবান ভাইয়ের শালি তাম্মির জন্য ইয়েস, তাম্মির জন্য কেবল দুইজন হইলো, তাম্মির জন্য ইয়েস। তবে আজকে প্রচুর মানুষকে আমরা ইয়েস বলবো, প্রচুর মানুষকে দেখা যাক। আগে থেকে তো নো বলে রাখো, আজকে খালি আছে। না আমি না বিরক্ত হয়ে গেছি। মানে তুমি কল্পনা করে দেখো, এই যে রোজ ডে থেকে শুরু হয়েছে, তুমি রোজ ডেতে একটা মেরে দিবা গোলাপ, তারপর প্রপোজ ডে বলবা আই লাভ ইউ, মেয়ে তোমার দিকে তাকায় থাকবে, তারপর হচ্ছে চকলেট ডে, টেডি ডে, হ্যান্ড ডে, ট্যান ডে, মানে ফতুর হওয়ার জন্য ফেব্রুয়ারি মাস যথেষ্ট। ভ্যালেন্টাইন ডে কঠিন ফাপড় আছে, ভ্যালেন্টাইন ডে তে এসে কিন্তু থামে গেছে, কারণ খরচ এখানেই শেষ। না খরচ শেষ, মানে আসো না, ওইখানে যে কোনো প্রেমিক শহীদ হয়ে গেছে। তারপরে মনে করেন ঝগড়া ডে, তারপরের দিন ক্যাচাল ডে, তারপরের দিন প্যাচাল ডে, তারপরের দিন সেপারেশন ডে, তারপরের দিন টাকা দে, তারপরের দিন পয়সা দে, মানে এমনি চলতে থাকে। তারপরে দে হ্যালো, কে বলছিলে? কেউ বলছিল না, ডায়ালটন বলছিল। বলে এই ফাইলামিটা কেন শুরু হলো আমি ঠিক বুঝলাম না। 14 তারিখ ভ্যালেন্টাইন ডে ছিল, একটা মানা যায়, একটা মাসে বা বছরে একটা দিন ভালোবাসা নিয়ে, স্পেশালিটিটা নষ্ট হয়ে গেল। ব্যাপী স্পেশালিটি নষ্ট মানে কি, যে করছে সে খুব কেয়ারফুলি ব্যাপারটা ক্রাফট করছে। কারণ রোজ ডে দিয়ে শুরু, তারপর দিন প্রপোজ, তুই বেটা যেদিন রোজ দিবি সেদিনই প্রপোজ কর, সেদিনই তুই চকলেট টেডি দে, হুদাই ঝুলাই। হ্যাঁ, কত বলা পায় এই ভুলটা করবে না ভাই, কর্পোরেট দুনিয়ায় একদম পুরা ফুল দিয়ে আসবে, নাও তোমার জন্য ফুল এনেছি, এখন বিজনেস তোমার জন্য ফুল এনেছি, ভালোবাসার কথা কালকে বলবো। তুমি মঞ্জু সিরিয়াসলি শাহবাগ থেকে ফুল কিনা দাও, গাছ থেকে ফুল ছিঁড়া দাও, একটা মেয়ে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু দিতে হবে শাহবাগ থেকে। কিন্তু তুমি যদি শাহবাগের ফুল একদম ছিঁড়ে ফেলে দেবে, শাহবাগ না, গুলশান বনাইতে কিছু ফুলের দোকান আছে, আচ্ছা, ফুলের দাম 2 টাকা, প্যাকেজিং তোমার প্রায় 2000 টাকা, ঠিক আছে, নিবে 2000 টাকা সবকিছু মিলে আর কি। তারপর মানে ওখানে ফুলের নিট যে জিনিসটা, এই যে প্লাস্টিক সার্জে যেমন অল্প টাকা প্লাস্টিকে খরচ হয়, একটা ফোনও, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, আরেকটা ফুল আছে, যে ফুল আপনি দিলে আপনাকে ছিঁড়া ফেলা দিবে, কিন্তু ওই ফুল ছিঁড়া ফেলাবে না। কি ফুল? হীরার তৈরি নাক ফুল। তোমার কি এরকম অভিজ্ঞতার আলোকে আমার এত টাকা যে শালা ডায়মন্ডে চালু করে না পুরা, মানে আমি ফেব্রুয়ারিতে প্রেমের মধ্যে নাই, এই দেয়া দেই হাইবারনেশনে চলে যেতে হবে। আমি বলতে যাচ্ছিলাম যে অনলি ফর ফেব্রুয়ারিতে নো ভালোবাসা, এত ডে, আদারওয়াইজ সবাইকে এটা রাজি করতে হবে, এই 7 দিনই ভালোবাসা, যা ভালোবাসা, বাকি আর নাই। আষাঢ় মাস, মানে কঠিন একটা অবস্থা। হ্যালো, কে বলছিলেন? হ্যালো 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 তাম্মি, হ্যালো হ্যালো, হেলতে মনে হয় পড়ে গেছে। ঠিক ভাই, রাখো এটা ভাই, আপনি একটা মেন্টোস খান, গলার বাতি জ্বালান, সেটাই যে অবস্থা, বা নেটওয়ার্কে মেন্টোস খাওয়ান, যাতে নেটওয়ার্কের বাতিটা জ্বলে। ওকে রবি ভাই, ধন্যবাদ। না মঞ্জু থাকো, মানে এই ফেব্রুয়ারিতে আমরা কোনো প্রেমের মধ্যে নাই। আসো যুবকগণ, আমরা শপথ নেই, এই ফেব্রুয়ারিতে নো প্রেম, নো ফুচুর, নো গুজুর, কোনো কিচ্ছু চলবে না। প্রেম শুধু আমাদের মধ্যে থাকবে, একদম ভাই প্রেম, মানে একদম এই ফেব্রুয়ারিতে আমি কাউকে, এটাই রিয়েল ভাই, মানে ঐশীর মতো একটা সাইকোপ্যাথ, ইমাজিন একটা সাইকোপ্যাথ, হ্যাঁ, ফুললি সাইকোপ্যাথ, ঐশীর পিছে লাগি নাই, সাইকোপ্যাথ সে। আমাদের তুমি মানে ঐশীরে যদি তোমার বাপের নাম কি বলতে পারবে, দাদার নাম কি সেটা বলতে পারবে, তোমার দাদার বাবার নাম কি সে বলতে পারবে না। আজকে কি ডেট, আজকে ভ্যালেন্টাইন ডে, কালকে কি ডে, প্রপোজ ডে, তার আগের দিন কি ডে, রোজ ডে, কার হাগ ডে, মানে সে না সব ডে মুখস্থ করতে পারে। এগুলো আসলে বস কারণ আছে তৈরি হওয়ার, কি কারণ আছে, আমি আপনার এগুলো খুব সিরিয়াসলি না, ঠিক আছে। চকলেট ডেতে
কিছু অবাক হইছে আপনি ওকে চকলেট দিলেন বস, এটা কোন একজন স্মার্ট লোক তৈরি করছে এটা। তুমি এখন যাই যাইলো কালকে নাকি টেডি বিয়ার দেব, কালকে বহুত ডে থাকবে, মানে গুলশান এলাকায় যাবই না আমাদের অফিসে। এটা আমি ড্যাম শিওর কোন একজন মেয়ে এটা করছে, এই ডেটগুলো বাইর করছে যে তোমরা ছেলেরা যদি আমাদের কাছে আসতে চাও তাহলে এই প্রসেসে আসো। না রিহান, তার পার্সোনাল ইচ্ছা। এটা কোন একটা আবার ডেটগুলো এমন ভাবে সাজাইছে, একদিন গিফট, একদিন বোনাস। হ্যাঁ, প্রথম দিন রোজ, তারপর প্রপোজ, বিভিন্ন প্রোডাক্ট, তারপর চকলেট, তারপর হাগ, ওদের তৈরি এগুলো, তারপর টেডি, তারপর আবার হাগ, এই বলে কিস। মানে একটা দিলে একটা পাবে, একটা দিলে একটা পাবে। বাইর করছে হচ্ছে চকলেট কোম্পানি, একটি দেবেন একটি পাবেন পদ্ধতিতে, একটি দেবেন একটি পাবেন পদ্ধতিতে। 13 তারিখে কি বস? 13 তারিখে অদ্ভুত। 13 তারিখে কিছু একটা আছে, সিল ছাপ্পর মারা। এই 13 তারিখে কি রে জাহিদ ভাই? সিল, এটা সিলের মাস হয়ে গেছে ফেব্রুয়ারি, মানে অদ্ভুত। মানে আসে না যে প্রেম টেমের ব্যাপারে, আগে আমরা কত সুন্দর কৃষ্ণচূড়া দিয়ে ফুল দিলেই মানে একটা মেয়ে পুরা একদম সেট, অল সেট, ঘাস ফুল দিয়ে একটা মেয়েকে দিলে অল সেট। এখন সেগুলো নিয়ে বিজ্ঞাপন তো মানে গিফট মিফটি মেইন ওই যে ঘাস ফুল নিয়ে কিন্তু একটা বিজ্ঞাপনও বোধহয় বানাইছে কোন একটা। আমি মিতুকে বিয়ে করার সময় সিরিয়াসলি আংটি বানাইছিলাম ঘাস দিয়ে, যেন অনেকে বলে একটা ঘাসের বিয়ে, বাট ইটস নট ঘাসের বিয়ে। ঘাস খুব ঘাস ছিল বলে গরু বেঁচে আছে, সেটাই গরু বেঁচে আছে বলে গরু খেয়ে আমরা বেঁচে আছি। ঘাস অনেক উপকারী, তো ঘাস অনেক উপকারী, এবং আমরা বেঁচে আছি দেখে আমরা রেডিওতে কথা বলতেছি। আমরা যে রেডিওতে কথা বলতেছি, যে রেডিও শুনতেছে, ধানও তো এক রকমের ঘাস। এটা না থাকলে তো খাইতে পারতাম না। ঘাস না থাকলে মেন্টোস হইতো না, কোনোভাবে হইতো না। আচ্ছা, যে পোলাপান বলে রোজ ডে প্রপোজ দে। হ্যালো, কে বলছিলে? হ্যালো হ্যালো, মানিকগঞ্জের ঘিওর থেকে হাবিব। মানিকগঞ্জের ঘিওর থেকে হাবিব। হাবিব বড় মিয়া আতর মাখা রুমাল দিয়া। হ্যাঁ হাবিব, কেমন আছো তুমি? ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোমার বাবা কেমন আছে? ভাই ব্রাদারের সাথে। তোমার বাবা কেমন আছে? খুব ভালো আছে। তোমার মা? ভালো। তোমার বোন? ভালো। তোমার বউ? ভালো। তোমার বউ আছে? হ্যাঁ। বেটা, বউ থাকলে বউ লাগে কথা কও, রাত বিরাতে কেন আমাদেরকে ফোন দিচ্ছেন কেন? শোনো, তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে। কিরকম? তোমার নাম হচ্ছে রবি, তুমি শো করো মঙ্গলবারে। আমি অনেক দিন যাবত তোমাকে ট্রাই করতেছি, কিন্তু রবিবারে ট্রাই করোই তো? না, মঙ্গলবারেই ট্রাই করি। আচ্ছা, কিন্তু তোমার নাম রবি, কিন্তু শো করো মঙ্গলবারে। এই প্রশ্নের উত্তরটা চাই। এটা তো প্রশ্ন না। আমি প্রশ্নটা যাই, লাইন কাটো না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি। সেটা হচ্ছে আপনি সব সময়, আপনার বয়স কত? 35 আপ। 35 আপ। আচ্ছা, আপনি তারপরও খাবার সময় বেশি করে লবণ খাবেন। লবণ দুই প্রকার পাওয়া যায় বাজারে, খোলা লবণ এবং আয়োডিন যুক্ত লবণ। আপনি আয়োডিন যুক্ত লবণ খাবেন। আয়োডিন যুক্ত লবণ খেলে যেটা হবে সেটা হচ্ছে আপনার আয়োডিন বাড়বে, আয়োডিনের সাথে আর মেন্টোসও খাইতে পারে অবশ্য, সেটাতেই আসতেছে। আয়োডিনের সাথে বুদ্ধির একটা সম্পর্ক আছে। আয়োডিন খাইতে গিয়ে লবণ বেশি খাবেন, তাতে করে ব্লাড প্রেশার বাড়বে। 35 বছর এই ঝুঁকি নেওয়ার দরকার নেই, আপনি মেন্টোসই খান, ওইখানে বুদ্ধি জিনিসপত্র দেওয়া আছে, ওগুলি খায় বুদ্ধি অটো বেড়ে যাবে। সেটি হচ্ছে আমি রবি, আমার নাম রবি, এই কারণে যদি আমাকে সমস্ত কাজ শুধু রবিবারেই করতে হয়, সপ্তাহের বাকি 6 দিন আপনার ছুটির দিন, কি ঘাস কাটবো বলেন ভাই? আর ভাই, যাদের নাম কোনো বার দেওয়া হয় না তারা কি কাজ করবে না? তারা কি কাজ করবে? যেমন জাহিদ, তার নামে কোনো বার নাই, সে কি কিছুই করবে না? সে কি শুধু বাড়ি গিয়ে বসে থাকবে? সরি, মানে সে কি বাড়ির বাইরে চলে যাবে? অদ্ভুত একটা ব্যাপার। যান, আপনি যান এখন, যাও বসে আছে কেন? যাও, তোমার নামে কোনো বার নাই, গো বার, ব্রিং সাম বার। হ্যালো হাবিব ভাই, মাথা হলে গেছে। আপনার নামেও তো কোনো বার নাই। আপনার নামে তো কোনো বার নাই, তাইলে আপনি কি করবেন? এই যে আপনি হাবিবগঞ্জ থেকে ফোন করছেন, মানিক নামে একজন। মানিকগঞ্জে কি শুধু মানিকরা থাকতে পারবে? হ্যাঁ, শুধু মানিকরা থাকতে পারবে? হ্যালো, আপনার নাম তো মানিক না, আপনার নাম তো হাবিব। আপনি যেমন নাকি আপনি মানিক না, সেজন্য আপনাকে মানিকগঞ্জ থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আপনারও তো বের করে। আপনাকে কেন বের করেন? আপনাকে কেন জামাই আদরে মানিকগঞ্জে রেখে দিচ্ছে? আমিও মানিকগঞ্জে থাকি না। মানিক কোথায় থাকেন আপনি? মানিকগঞ্জের বাইরে। মানিকগঞ্জের বাইরে কোথায়? বাইর করে দিছে ভাই, টাকার বইলে বাইরে থাকে। এমনি বেচারার মন খারাপ হয়ে গেছে এই কথা। আচ্ছা থাক ভাই, সমস্যা নেই। আপনি মানিকগঞ্জের লোক একটা অদ্ভুত সমস্যা আছে, বলে আমি মানিকগঞ্জ থাকি না, এবং ওই থাকে আরেকটা জিনিস খেয়াল করলাম,
ঘিওর হচ্ছে মানিকগঞ্জের একটা অংশ। মানিকগঞ্জ থাকে না, কই থাকেন, আমি থাকি সিংগাই, সিংগারে মানিকগঞ্জের একটা অংশ। আমি মানিকগঞ্জের ধর মানিকগঞ্জ বলে তো কিছু নাই, মানিকগঞ্জ তো অনেক। আরেকটা জিনিস পাইলাম, মানিকগঞ্জের মানুষ বোধহয় মানে সহজে পরাজয় মানতে রাজি না। উনি কথা কই যাচ্ছে, কোন অবস্থাতে সরি বলতে শিখেন, অ্যাকসেপ্ট করতে শিখেন যে আপনি কিছু জানেন না। হ্যালো, কিন্তু উনি করবেন না। হ্যাঁ, আমাদের একটা গুডনেস আছে, এটাই যে আমরা খুব সহজ এবং সরল। সেটার প্রমাণ আমরা পাইলাম রবি ভাইকে নিয়েও আমরা পাই সেই প্রমাণ। সহজ সরল ভাই, রবি ভাইয়ের মতো সহজ সরল এই বাংলাদেশ কেন? তুমি আমারে যাই বলো, তুমি আমারে অসহজ অসরল না, আমি তো বলতেছি আপনার মতো সহজ সরল আমি সরল এবং তরল এবং মানে আমার মধ্যে না বাচ্চাদের ব্যাপার খুবই আছে। বাচ্চারা কি করে, বাচ্চারা একদম তুমি যদি একটা বাচ্চার সামনে একটা ছেলেকে রাখো, একটা মেয়েকে রাখো, একটা বাচ্চা অবুঝ শিশু, সে মেয়েদের দিকে ছুটে যাবে। হ্যাঁ, এবং মেয়েদের দিকে ছুটে গিয়ে সে মেয়ের কোলে ওঠার চেষ্টা করবে। আপনি কোলে ওঠার পর সে বুকে মাথা গুঁজে দেবে। তুমি এই তিনটা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। সামনে একটা ছেলে থাকুক, মেয়ে থাকুক, আমি এটার দিকে যাবো, তার কোলে উঠবো, বুকে মাথা গুঁজে দেবো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, কোথাও যাবে না, আমরা ফিরে আসছি। মেন্টোস খাও, বুদ্ধির বাতি আরো জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছে বাংলাদেশের এক নম্বর রাজ্যে আরজে রেহান। রেহান, কি অবস্থা রে? বস, আজকে আমরা কি ওই যে ভালোবাসা তো এই মানে এই ফেব্রুয়ারি থেকে বাদ, তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? ঘৃণা নিয়ে কথা বলবো। এটা একটা ভালো কথা বলছি যে আমরা ঘৃণা নিয়ে কথা বললেও কথা বলতে পারি, এটা একেবারে খারাপ হয় না। লেটস টক অ্যাবাউট ঘৃণা। কত মানুষই তো আছে মনের মধ্যে ভালোবাসার চেয়ে ঘৃণা অনেক বেশি। আমারও তো মাঝে মাঝে তাই মনে হয় যে কি লাভ ভালোবাসার চেয়ে ঘৃণা করাই ভালো। আবার যারা ঘৃণা করে তারা আবার অনেক ভালোবাসা পায়, যারা ভালোবাসে তারা অনেক ঘৃণা পায়। আচ্ছা, সিরিয়াসলি তোরা একটা প্রশ্ন করি, মানে ধর এটা তো খুব ট্র্যাডিশনাল একটা প্রশ্ন। ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্সের আশেপাশে এই প্রশ্নটা তোকে করা হয় যে রেহান, তুই কাকে সবচেয়ে বেশি ভালোবাসিস? আমি তোকে এই প্রশ্ন করব না, আমি তোকে যে প্রশ্নটা করব সেটা খুব প্র্যাকটিক্যাল। রেহান, তুই ঘৃণা করিস? মানে ঘৃণা বলতে ওই ঘৃণার কথা বলতেছি না, আমি তোকে জিজ্ঞেস করতেছি যে তুই ঘৃণা করিস এমন একজন মানুষের নাম বল। অবশ্যই অবভিয়াসলি তুই বা আমি আমাদের কিছু প্রফেশনাল জায়গার মানুষদের নামে কথা বলবো, সেটা না। ঘৃণা করিস বলতে আমি বুঝাচ্ছি যে মনের দিক থেকে একটা ধর ইমোশনাল ঘৃণা যাকে বলে। আচ্ছা, কে? honestly speaking, myself, আমরা সবাই নিজেকে ভালো রকম ঘৃণা করি। আমি সবচেয়ে বেশি এই জায়গায় তোর সাথে আমার দারুণ মিল, আমি নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করি। কারণ বস, আমি অনেক সময় দেখি কি মানে কেন মানুষ আমাকে ঘৃণা করবে, এইটার রিজনটাতেই আমি আমাকে ঘৃণা করি। যেই কাজটা আমি করতেছি আমার একদম পছন্দ না, কিন্তু কাজটা আমার করতে ভালো লাগতেছে, এই ধরনের কিছু ব্যাপার মানুষের মধ্যে যখন কাজ করে তখন সব গুলা যায়। ভালো বলছিস তো। নিজের বাইরে আর কাকে ঘৃণা করিস? যারা তোকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করিস? পারি না একটা লেভেলের পর। তারপরে কত দূর করিস, কাকে করিস? বাস ওরকম স্পেসিফিক কাউকে পাইতেছি না, নাহলে আমি আসলে আপনাকে বলতাম না। তাই হ্যাঁ, মানে আমার স্পেসিফিক ভাবে ওরকম কাউকে আমি বাইধা ধরে ঘৃণা করি না। হয়তো কারো সাময়িক একটা কাজের কারণে কোনো একটা কথা সে বলছে, সেটার জন্য হয়তো কষ্ট পাই, কিছুক্ষণের জন্য হয়তো মনে একটা ঘৃণা জন্মায়, তারপরে জন্ম হচ্ছে ধর কি হইলো না হইলো আমার কি। গানটা তুই সিরিয়াসলি সেদিন সামনে এসে বলে গেল, গানটা তুই কেন সিরিয়াসলি করছিস না? গানটা বস সিরিয়াসলি করতেছি না, তার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে ম্যাক্সিমাম কারণ বলা যাবে না অন এয়ারে। আর মানে যেটা বলা যাবে না সেটা আবার সবাই বোঝেই, তাই না? ওইরকম কিছু ব্যাপার আছে। আর কিছু ব্যাপার আছে আমার নিজস্ব কিছু ভুল আছে। এই যে আমার ঘৃণার অংশগুলো, আমার নিজের যে অংশগুলোকে আমি ঘৃণা করি। সিরিয়াসলি ধর আমার সবচেয়ে ভালো লাগে লিখতে। আমি সারাদিন অনেক কাজ করি, শুধু লেখালেখিটাই হয় না। এখন যদি মানুষ জিজ্ঞেস করে, এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করে, তোকে যেমন জিজ্ঞাসা করে আমাকেও জিজ্ঞাসা করে যে আপনি কেন লিখেন না, এটা না বলতে পারি না কাউকে, বলা যায় যে আমি কেন লিখি না। একটা সময় ছিল বা এখনো আছে সেই সময়টা যে লেখালেখি করে আসলে পেট চালানো যায় না, মানে লেখালেখি করে বেঁচে থাকা যায় না, যেমন গান গিয়ে বেঁচে থাকা যায়। রাইট। আমাদের বেঁচে থাকার জন্য নিজের ইচ্ছার বাইরে অনেক কিছু করতে হয়, এবং ওই নিজের অনিচ্ছার কাজগুলো করতে করতেই দিনের
ম্যাক্সিমাম সময় চলে যায়, সমস্ত এনার্জি চলে যায়, সমস্ত সময় চলে যায়, সমস্ত গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো চলে যায়। তারপর তো নিজের শখের, নিজের ভালো লাগার যে জায়গা, সেই জায়গায় সময় দেওয়ার মতো আর কোনো সময় থাকে না। মাঝে মাঝে ভাবি যে আমাদের জন্য, আমরা যারা লেখালেখি করি বা আমরা যারা গান গাই কিংবা আমরা যারা ছবি আঁকি, তাদের জন্য বোধহয় একটা আলাদা রাষ্ট্র থাকতে, আলাদা একটা দ্বীপ থাকতে ভালো। এক্স্যাক্টলি, এই জিনিসটাই আমি বিভূতিভূষণের দেবযান বইটাতে কিন্তু পড়ছিলাম, যে মৃত্যুর পর সবাই এক এক জায়গায় যায়, অনেকগুলো পৃথিবী আছে, তার মধ্যে একটা পৃথিবী আছে যেই মানুষগুলো পৃথিবীকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসাটা অন্যরকম। তারা হচ্ছে রবীন্দ্রনাথের মতন কেউ, তারা হচ্ছে নজরুল ইসলামের মতন কেউ, যারা পৃথিবীকে ভালোবেসে বারবার আসে শুধু এটা বোঝানোর জন্য পৃথিবীর বাকি মানুষকে যে এই সৌন্দর্যটা কত বড় সৌন্দর্য। তারা পৃথিবীকে ওই ম্যাটেরিয়াল লাইফ হিসাবে ভালোবাসে না, তারা বড়লোক হওয়ার জন্য বারবার ফেরত আসে না, তারা বারবার প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতিকে আরো সুন্দর করে বোঝাতে আসে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। ওই ওয়ার্ল্ডটা হবে রবি ভাই কোথাও এক জায়গায়। আমার এমন কেন যারা কবি, যারা সাহিত্যিক, যারা শিল্পী, যারা গায়ক, তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র থাকা দরকার, একটা আলাদা দ্বীপ থাকা দরকার, যেখানে গাছে ফল ঝুলবে, ফ্রিজ ভর্তি খাবার থাকবে, কল ভর্তি পানীয় থাকবে, এক একটা কল এক এক ধরনের পানীয়, কোনো পানীয় সাদা, কোনোটা লাল, কোনোটা গরম, কোনোটা ঠান্ডা, ঠিক আছে। কেউ চা খাবে, কেউ কফি খাবে, তারা বসে বসে লিখবে, গান গাইবে, ছবি আঁকবে, ঠিক আছে। এবং তারা যখনই তারা লিখতে ইচ্ছা করবে তাদের, সেখানেই তারা একটা কাগজ আর একটা কলম খুঁজে পাবে। যখন কারো গান গাইতে ইচ্ছা করবে, সাথে সাথেই দেখবে পেছনে একটা হারমোনিয়াম সেটার নিয়ে কেউ একজন বসে আছে তার সাথে বাজানোর জন্য। এবং সেও যখন দেখবে কেউ একজন মনের সুরে গান গাচ্ছে, সেও নিজে যেটা বাজাতে পারে সেটা বাজাতে শুরু করবে। ওপেন ওয়ার্ল্ড ফর ক্রিয়েশন। একজন লেখক হয়তো একটা কবিতা লিখে রেখে দিল, পাশ থেকে ওই ছেঁড়া কাগজের টুকরোটা নিয়ে একজন গায়ক একটা গান বানিয়ে গেয়ে ফেললো, হতেই পারে। বাট আমরা জানি জন লেননের ওই গানটার মতো, যে আমরা যা বলতেছি, যে ইমাজিন, যে হ্যাঁ একদিন আমাদের এখনকার কথা শুনে তোমাদের মনে হচ্ছে যে আমরা মেবি পাগলের মতো কথা বলছি, কিন্তু সিরিয়াসলি এমন একটা পৃথিবী অবশ্যই আসবে, এবং আমার ধারণা খুব শীঘ্রই সেটা আসবে, যে যখন কেউ কারো উপরে থাকবে না, কেউ সাদা, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব থাকবে না। মানুষ তার যা মন চায় মানুষ সেটাই করতে পারবে। এবং আমরা এরকম একটা পৃথিবীর স্বপ্ন দেখতে দেখতে একদিন মারা যাব। হয়তো আমার ছেলেমেয়েরাও একই পৃথিবীর স্বপ্ন দেখতে দেখতে মারা যাবে, হয়তো তাদের ছেলেমেয়েরাও একই পৃথিবীর স্বপ্ন দেখতে দেখতে মারা যাবে। বাট কোনো একদিন সেই পৃথিবী আসবে, যেটাকে জন লেননরা বলতো ইউটোপিয়ান নামে একটা, ওনারা কি বলবো, কাইন্ড অফ দে হ্যাড নো বর্ডার্স। আমরা কোনো বর্ডার মানবো না, পুরো পৃথিবীটাই তো মানুষের, এখানে বর্ডার কোথা থেকে আসে কি জানিস? পুরো একটা ইউটোপিয়ান আইডিয়ার উপর আমি 2004 থেকে 2012 8 বছর টানা কাজ করছি, একটা ইউটোপিয়ান মানে পৃথিবী গড়ার। কি ধরনের অ্যাক্টিভিটি ছিল এটা? ওইটা ছিল যে কোনো আইন থাকবে না, মানে আমার বিবেক হচ্ছে সবচেয়ে বড় আইন। আমি এমন কিছু অন্যের সাথে করব না যেটা অন্য আমার সাথে করলে আমার কষ্ট লাগবে। সিম্পল লর ওপর, একটা সিম্পল রুলের ওপর, ল না বলে রুল বলি, একটা সিম্পল নিয়মের ওপর পুরো পৃথিবীটা, সমাজ ব্যবস্থাটা প্রতিষ্ঠিত থাকবে। যার ক্ষুধা লাগবে সে খাবে, যার মনে হবে যে আমি রাস্তায় শোবো সে রাস্তায় শোবে, যার মনে হবে আমি বাড়ির ভেতর থাকবো সে বাড়ির ভেতর থাকবে, যার যা ইচ্ছা করবে সে ছাদে উঠে যাবে, সে চিন্তা করবে না। কিন্তু অবশ্যই যে যেটা করবে সেটা কোনো অবস্থাতে অন্যকে আঘাত না করে, অন্যকে কষ্ট না দেয়, অন্যের ক্ষতির কারণ। ইট ইজ নট পসিবল ফর ক্রিয়েটিভ পিপল কখনো কাউকে আঘাত দেয় না। রাইট, ক্রিয়েটিভ পিপল তারা আঘাত পায় খুব বেশি, কারণ ক্রিয়েটিভের সাথে কোথায় যেন ইমোশনের একটা ব্যাপার আছে। আমি যে কি পরিমাণ আঘাত, মানে অনেকে আমার কাছে অনেকে কষ্টের কথা আমাকে বলতে আসে, আমি ধৈর্য ধরে শুনি, আচ্ছা ঠিক আছে, অনেকে ফোন দেখা দেয়, অনেকে ইনবক্সে লিখে, অনেকে ভাইবারে লিখে, হোয়াটসঅ্যাপে লিখে, কি ভয়ঙ্কর যন্ত্রণার কথা তারা লেখে, ঠিক আছে। আমি মাঝে মাঝে ভাবি যে আমার যন্ত্রণার কথা যদি আমি কাউকে বলতে পারতাম। আমি মাঝখানে একবার ফেসবুকে স্ট্যাটাস দিতে চাইছিলাম যে আমার একজন মানুষ দরকার যে টানা 3-4 ঘন্টা আমার সামনে বসে থাকবে, আমি তাকে আমার কিছু ভয়ঙ্কর পাপের কথা, কিছু ভয়ঙ্কর অন্যায়ের কথা এবং কিছু ভয়ঙ্কর কষ্টের কথা তাকে বলবো। যে কষ্টের গল্পটা যখন আমি তাকে বলবো, সেই কষ্টের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সে অভিনয় করে হইলেও 2 ফোঁটা চোখের পানি ফেলবে।
এবং আমি যখন গল্পটা বলা শেষ করবো তখন সে আমার সাথে হাওমা করে কাঁদবে। আমি সিনসিয়ারলি এরকম একজন পার্টনার করছি যে আমার সামনে বসে থাকবে এবং আমার দুঃখের গল্পগুলো শুনবে। দুঃখের গল্প বলতে গিয়ে যেখানে আমার গলা ধরে আসবে, আমি কাঁদবো, সেখানে সে কেঁদে ফেলবে। গল্প শেষ করে যখন আমি হাউমাউ করে কাঁদবো তখন সেও আমার সঙ্গে হাউমাউ করে কাঁদবে। আচ্ছা, এটা কেন রবি ভাই বলেন তো? এই জিনিসটা আপনি একা না, আমার মনে হয় পৃথিবীতে যতটা মানুষ, একটা কথাই আছে যে মিজারি লাভস কম্প্যানিয়ন। আমি এটাই জানতে চাই যে প্রত্যেকটা মানুষ কেন এটা করে। যেমন হাতি কিন্তু এটা করে না। হাতি কিন্তু লাস্ট মোমেন্টের মৃত্যুর 10 দিন বা 15 দিন আগে তারা আলাদা কোনো একটা জায়গায় চলে যায় এবং একা একা মৃত্যুবরণ করে। পুরো যে গ্রুপ, সেই গ্রুপের সাথে থাকে না। বাট মানুষ কিন্তু যত বেশি কষ্টে থাকে তত বেশি সঙ্গ চায়। মানুষ যত বেশি কষ্টে থাকে তত বেশি সঙ্গ চায় হচ্ছে, মানে আমি এই একাডেমিক আলোচনায় না যাই, কেন চাই সেটা আমি জানি, কেন সে চায়। মানুষ এইভাবেই বড় হয়েছে। তোর হাতি একমাত্র ক্যাঙ্গারু ছাড়া আমি কাউকে দেখি নাই যে মা তাকে বুকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। রাইট, একমাত্র মানুষ। আমাদের জন্মের একটা প্রথম গুরুত্বপূর্ণ অংশ কাটছে কোনো না কোনো মানুষের বুকে। হ্যাঁ, কারো না কারো বুকে আমাদের মাথা রাখতে হয়েছে, যেটা একটা গরুর বেলায় হয় না, একটা ঘোড়ার বেলায় হয় না। ঠিক আছে, একটা ঘোড়া জন্মায় এসে দৌড় মারে। ঠিক আছে, একটা মানুষকে কিন্তু অনেক, প্রতিটা মানুষের বাচ্চাকে অনেক যত্ন করে তারপর তাকে জাস্ট হামাগুড়ি দেওয়ানো শেখানোর জন্যই বহু যত্ন করতে হয়। তারপর সে একদিন উঠে দাঁড়ায়, তারপর সে দাঁড়ায় পড়ে যায়, আবার তার প্রিয় মানুষটা তাকে সোজা করে দাঁড় করায়, তারপর সে আস্তে আস্তে হাঁটতে শেখে। একটা বাচ্চার হাঁটতে শিখতে 3-4 বছর লেগে যায়। ঠিক আছে, মানুষ এমন একটা বায়োলজিক্যালি সে এমন একটা প্রাণী যে আদর পেতে অভ্যস্ত, যে বুকে মাথা রাখতে অভ্যস্ত, যে একটু কেয়ার চায়, যে একটু স্নেহ চায়, অ্যাটেনশন চায়। এটা এই যে তার অ্যাটেনশন চাওয়া, তার কেয়ার চাওয়া, একটু আদর চাওয়া, একটু স্নেহ চাওয়া, কারো বুকে মাথা রাখতে চাওয়া, কারো কাছে ঘ্যান করা, কারো কাছে কান্নাকাটি করা, এটা মানুষের খুব ফান্ডামেন্টাল একটা নিড। এবং এটা এই নিডে সে সারা জীবন ভোগে। যখনই তার কষ্ট হয়, এক্স্যাক্টলি তুই দেখবি যে তুই যখন প্রচন্ড কষ্ট পাস, হ্যাঁ, তোর কোনো বন্ধুর কোনো আত্মীয় মারা গেছে, তুই যখন সেই বন্ধুর কাছে যাবি, তোর কোন বন্ধুর হয়তো বাবা মারা গেছে বা তোর কোন বন্ধুর হয়তো মা মারা গেছে, তার সামনে যখন যাবি দেখবি সে তোকে জড়াই ধরছে, জড়াই ধরে কাঁদতেছে একদম। ঠিক আছে, মানে এটা খুব বেসিক একটা ইনস্টিংক্ট যে মানুষ কারো না কারো বুকে যাবে। তুই ধর তোর সামনে একটা মেয়ে কাঁদতেছে, হ্যাঁ, বা তোর সামনে একটা ছেলে কাঁদতেছে, তুই তাকে যত সান্ত্বনার কথা বলিস, যত তাকে অমর প্রতিশ্রুতি দিস, সে শান্ত হবে না। সবচেয়ে ভালো হচ্ছে সাথে তার মাথাটা নিজের বুকে নিয়ে তার মাথায় হাত বুলাই দে। এর চেয়ে পরম আনন্দের, এর চেয়ে পরম তার জন্য স্বস্তির, কমফোর্টের জায়গা আর নাই আসলে। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় একটা আশ্রয় খুঁজি, যে কারো বুকে মাথা রেখে যদি কাটা যায়। এবং আমরা যত বড় হই তত আমরা বুক হারাতে থাকি। ধর একটা বাচ্চা, মনে হয় কিন্তু মানে যত বড় হয় মানুষ তত বেশি তাদের মধ্যে নিঃসঙ্গ হয় এবং তত তার মধ্যে হালকা পাতলা কি বলবো যে একটা রুডনেস আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু বিনয় কমতে থাকে। এবং যারা ছোটবেলা থেকে এই বুকের আদরটা পায়নি, এই কোনো বুকে থাকতে পারেনি, তারা কিন্তু খুব রকচটা হয়, খুবই আমি দেখছি অন্যরকম হয়, একটু অ্যাগ্রেসিভ, সবার সাথে একটু অন্যরকম অ্যাটিটিউড হয়। একটা বাচ্চা ধর সে কষ্ট পাইলে সে বাবার বুক, মার বুক, নানা, মামা, ফুপু, খালু সবার বুকে মাথা রাখতে পারে। যত সে বড় হইতে থাকে, ধর একটা 13 বছরের বাচ্চা তার কষ্ট পাইলে কিন্তু সে সহজে, 13 বছর একটা কিশোর ছেলের কথা ভাব, তার কান্না পাচ্ছে, কিন্তু সে কি তার বাবার বুকে মাথা রাখতে পারবে না, পারছে না, কারণ সে বড় হয়ে গেছে, তার দাড়ি গোপ বেরোচ্ছে। ঠিক আছে, আরো বড় হবে। একটা পর্যায়ে এসে মানুষ কখন সত্যিকার অর্থে বড় হয়, যখন সে দেখে যে তার প্রচন্ড কষ্ট, কিন্তু কারো বুকে মাথা রেখে সে কাঁদবে এমন কোনো বুক নাই। তার হয়তো স্বামী আছে, তার হয়তো স্ত্রী আছে, তখন যেই কষ্টে ভাবা আছে। যেমন ধর তুই বলতে পারিস, আপনার কষ্ট হলে আপনি তো ভাবির বুকে মাথা রেখে কাঁদতে পারেন। লুক রেহান, আমি এমন একটা জায়গায় আছি, আমি যদি আমার কোনো কষ্ট নিয়ে, ধর আমি পরিবারের প্রধান, আমি যদি কষ্ট নিয়ে আমার বইয়ের বুকে মাথা রেখে কাঁদি, তাহলে পুরো ফ্যামিলিটাকে আমি কিসের মধ্যে, অনাস্থার মধ্যে ফেলে দিলাম, ভয়ের মধ্যে ফেলে দিলাম। রাইট। সো এরকম একটা আশ্রয় দরকার, এবং এই আশ্রয় নিয়ে আরো কথা বলবো, গল্প বলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তো রেহান, অনেকদিন আগে জি
আমি একটা মানে আইডিয়া ডেভেলপ করছিলাম। আমার একটা মনে হয়েছিল যে ধর একটা শহরে তো অনেক ধরনের রেস্টুরেন্ট থাকে, হোটেল থাকে, চিড়িয়াখানা থাকে, অ্যামিউজমেন্ট পার্ক থাকে, কিন্তু বেসিক একটা জিনিসের অভাব আছে। এইটা কোনো শিল্পপতি বা কোনো এন্টারপ্রেনার শুরু করতে পারে। কি জিনিস? সেটা হচ্ছে আমাদের একটা জায়গা দরকার যেখানে কি আমরা কাঁদতে পারবো, একটা হোটেল দরকার, হ্যাঁ, যেখানে সমস্ত দুঃখী মানুষরা ওই হোটেলের বিছানায় গিয়ে উপরে শুয়ে কাঁদবে। দি হোটেল স্যাডনেস, ঠিক আছে, হোটেল অনলি ফর স্যাড পিপল। হ্যাঁ, ধর নর্মাল হোটেলে ঢুকতে গেলে যেটা হয়, হ্যাঁ, নন এসি রুম আছে, সিঙ্গেল বেড 1000 টাকা, ডাবল বেড 2000 টাকা, এসি সিঙ্গেল 3000 টাকা, ডাবল 5000 টাকা, ডিলাক্স 6000 টাকা, এবং 10,000 টাকা দিলে একটা ভালো সুইট পাওয়া যায়, যে ভালো কিংস রুম পাওয়া যায়। তো ওই দুঃখী হোটেলের বিষয়টা হবে হচ্ছে যে রিসেপশনের কাউন্টারে গিয়ে কোনো মানুষ কাঁদবে, তার চোখের পানি যদি হয় ধর 1 আউন্স, তাকে দেওয়া হবে একটা সিঙ্গেল রুম, 2 আউন্স হইলে একটা ডাবল রুম, হ্যাঁ, যদি 5 আউন্স কাটতে পারে তাহলে তার জন্য একটা বড় রুম, এসি সহ ডাবল বেডের রুম দেওয়া হবে। কিন্তু ডাবল বেড হলে তো হবে না, এখানে তো সবাই সিঙ্গেল, যাতে সে ঘোরাঘুরি, আমার মনে হয় না কি দুইজনে একসাথে কাঁদবে, না, জাস্ট ঘোরাঘুরি দিয়ে সে কাঁদবে, ঠিক আছে, ঘোরাঘুরি দিয়ে কাঁদবে, যতক্ষণ তার কান্না শেষ না হয় সে কাঁদবে। এবং আমাদের এমন একটা শো ডেভেলপ করা উচিত যেখানে মানুষ ফোন দেবে শুধু কান্নাকাটি করার জন্য, যে হ্যালো আমরা তোমার ফোনটা নিচ্ছি, তুমি ফোন দাও, ফোন দিয়ে তুমি কাঁদো, তোমার দুঃখের কথা বলো, তারপর তুমি কাঁদো, মন খুলে তুমি কাঁদো। তুই কল্পনা করতে পারবি না, ঢাকা শহরে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ তাদের বুকের ভেতর পাথর নিয়ে, একটু কষ্টের পাথর নিয়ে, সেই পাথর গলিয়ে তারা একটু কাঁদবে, একটু কারো বুকে মাথা রাখবে, একটু কারো বুকে আশ্রয় চাইবে, একটু নিজের কিছু একান্ত কথা, নিজের একান্ত দুঃখের কিছু কথা তারা বলবে। এটার জন্য মানে এটার জন্য তারা জায়গা পাচ্ছে না, প্রপার জায়গা পাচ্ছে না, প্রপার মানুষ পাচ্ছে না। ধর আমাকে হয়তো কেউ বললো যে আপনার সাথে মিট করতে চাই, আপনার সঙ্গে আমার 4 ঘন্টা কথা আছে, নির্জনে কোথাও বসে 4 ঘন্টা কথা বলতে চাই, দুঃখের কথা, মানে আমার মনের ভার লাঘব করতে চাই। ইজ ইট পসিবল? পসিবল না। আমাদের এই সমাজ, আমাদের এই সমাজের স্ট্রাকচার, আমাদের সবকিছু এটা অ্যালাউ করবে না। ইভেন এখন সমাজ এত বেশি জটিল হয়ে গেছে, তুই আর আমি যদি একটা ধর, ঠিক আছে তুই বললি রবি আমার কিছু কষ্টের কথা আছে, আপনাকে শুনতে হবে, এবং এই জন্য একটা সিক্রেট জায়গা দরকার শুনবো। আমি তোকে নিয়ে যদি কোন কফি শপে বসি, ওখানে আমরা আরামে কথা বলতে পারবো, আশেপাশে লোকজন তাকাবে, তুই মন খুলে কথা বলতে পারবি না, তুই চোখের পানি ফেলতে পারবি না। খুব অড লাগে যে একটা ছেলের কাছে আরেকটা ছেলে বসে বসে কাঁদতেছে। আচ্ছা ঠিক আছে, লেটস টেক এ রুম। আমরা যখন ধর একটা হোটেলে গেলাম, রুম নিলাম, তখন আবার আরেক কাহিনীটা কি, এটা কি রংধনু খেলতে আসছে নাকি? মানে যত আমরা আধুনিক হচ্ছি তত আমাদের লিমিটেশন বাড়তেছে। আমাদের মানে আধুনিকতা আমাদেরকে ফ্রিডম দিচ্ছে না, আমাদেরকে আরো অনেক বেশি লিমিটেড করে ফেলতেছে, অসম্ভব লিমিটেড করে দিচ্ছে। খুব বেসিক চাও, এবং যারা এটা করতেছে তাদের ধারণা তারা খুব ফ্রিডম আনতেছে, খুবই ফ্রিডম আনতেছে, তাদের ধারণা ওভার স্মার্ট, মানে কোনো কারণ ছাড়াই। এবং ধর আমাদের মানে এর চেয়ে একটা সহজ সাধারণ চাওয়া কি হতে পারে যে একটা মানুষ আর একটা মানুষকে তার দুঃখের কথা বলতে চায়। দুঃখের কথা বলার জায়গা নাই। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না মোরে কেউ যদি শুধায়ও যে আমি শুনতে চাই তোমার দুঃখের কথা, পসিবল না দুঃখের কথা, কারো দুঃখের কথা শোনা। সেই সময় নাই, সময় থাকলে সেই পরিবেশ থাকলেও সমাজ সেটা অ্যালাউ করবে না। আমি একটা ব্যাংকার মেয়েকে আমি বলছিলাম যে তুমি আমাকে ধার দিবা কিছু, আচ্ছা, সে বলছিল কত টাকা লাগবে, আমি বলছি টাকা না, তোমার মনে অনেক দুঃখ, তুমি আমাকে কিছু দুঃখ লোন দাও। এবং আসলে একটা ব্যাংক করা উচিত, স্যাড ব্যাংক। যেখানে আমরা গিয়ে আচ্ছা আমার 3 কেজি কষ্ট আছে, আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই, স্যাড অ্যাকাউন্ট ভাই চলেন খুলে ফেলে। আমার বেশি দুঃখ, আমার 1 টেরাবাইট দুঃখ, একটা ফিক্সড ডিপোজিট করতে চাই, এবং এখান থেকে আমি দানও করতে চাই। আবার এই যে সুখী মানুষ গেল ব্যাংকে গিয়ে বললো লোক আমি আমার সব আছে, বউ আছে, বাচ্চা আছে, সব এভরিথিং, আই এম স্যাটিসফাইড, আই এম কমপ্লিট, বাট তোমাদের ব্যাংকের যে আইডল কষ্টগুলো পড়ে রয়েছে ওইখান থেকে কিছু দুঃখ আমাকে লোন দাও।
এটা খুব ভালো একটা সিস্টেম আছে। আমার দুঃখ আমি এখানে ব্যাংকে জমা রাখলাম, এরকম তোর দুঃখ, তার বদলে কিছু সুখ দিয়ে গেলেন, ঠিক আছে, ওই লোক। আর ওই লোক এসে ওখান থেকে কিছু দুঃখ নিয়ে কিছু সুখ দিয়ে গেলেন। যে সহজ কাজগুলো, ধর ব্যাংক, অরিজিনাল ব্যাংক চালাইতে টাকা পয়সা লাগে, কিন্তু একটা দুঃখের ব্যাংক চালাইতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। কিছু 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 সহৃদয়, কিছু সুখী মানুষ লাগবে, কিছু সুখী মানুষ। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, রবি ভাই একটা এক্সাম্পল যদি ভেবে দিই, সাপোজ একটা ওই দুঃখী ব্যাংকে একটা খুব বাচ্চা একটা ছেলের একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তার দুঃখটা হচ্ছে এরকম যে তাকে তার বাবা সাইকেল কিনে দেবার ক্ষমতা রাখেনি। তো কোনো এক সুখী মানুষ কিন্তু পারে কিছু দিনের জন্য হলেও ওখানে একটা সাইকেল জাস্ট রেখে চলে যাওয়া। তো ওই কয়দিনের সুখটা কিন্তু সে এক্সচেঞ্জ করলো, তার নিজের সাইকেলটা তাকে দিয়ে সেই ছেলেটাও সাইকেল চালানোর সুখটা পাইলো। আজকে একটা ফ্রেঞ্চ মুভি দেখতেছিলাম, খুব ভালো লাগছে, যে মুভিটার নাম হচ্ছে দ্য বেলুন। একটা শর্ট ফিল্ম, 30 মিনিটসের একটা শর্ট ফিল্ম, একটা বাচ্চাকে নিয়ে, পরিচালকের নিজের বাচ্চা সেখানে অভিনয় করছে। সিম্পল, এই মুভিতে কোনো ডায়লগ নাই, 30 মিনিট কোনো ডায়লগ নাই, একটা বেলুন আর একটা বাচ্চা, এই দুইটা হচ্ছে ক্যারেক্টার। একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পর হঠাৎ করে দেখে ল্যাম্পপোস্ট একটা বেলুন, লাল টকটকে একটা বেলুন ল্যাম্পপোস্ট আটকে গেছে। বাচ্চা ল্যাম্পপোস্ট বেয়ে উঠে বেলুনটা নামায়, বেলুনটা নামানোর পর গ্যাস বেলুন, বেশ বড় লাল টকটকা, বাচ্চার মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। সে বেলুনের রাস্তায় হাঁটতে থাকে, তার মন আনন্দে পরিপূর্ণ, তার একটা লাল বেলুন আছে, পুরো শহর সাদা কালো দেখা যাচ্ছে, পুরো শহরটা সাদা কালো, বাচ্চাটা বেলুনটা লাল, মানে অদ্ভুত। আর খালি দেখতে ইচ্ছা করে, তো বাচ্চাটা মহা খুশি হইবে, কিন্তু এই তার এই সুখ নিয়ে সে কোথাও যেতে পারতেছে না। স্কুল বাসে উঠবে, বেলুন নিয়ে তাকে বাসে উঠতে দেবে না। পরে সে বেলুন হাতে নিয়ে, যে না, তারপরেও আমি আমার বেলুন ছাড়বো না, হেঁটে গেল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, দেখে এক পর্যায়ে দৌড়ানো শুরু করলো। স্কুলে যাওয়ার পর তাকে স্কুলে বেলুন নিয়ে ঢুকতে দেবে না। আচ্ছা, তখন স্কুলের বাইরে এক ক্লিনার রাস্তা পরিষ্কার করছিল, তাকে এসে লাল বেলুনটা দিয়ে বলল যে বেলুনটা তুমি রাখো, আমি স্কুল শেষ করে তোমার কাছ থেকে নিয়ে যাবো। লোকটা রাখলো, সে স্কুল শেষ করে বেরিয়ে এসে লোকটার কাছে বেলুন নিয়ে সে আবার বাসায় ফিরে গেল। একটা পর্যায়ে কি হইলো, বাসায় যখন সে গেল, তার বাসায় ঝামেলা, বেলুন নিয়ে বাচ্চা রাতে ঘুমাই দিচ্ছে, এটা এক পর্যায়ে অনেক কষ্টে বাচ্চাটা বেলুনটাকে গুড বাই জানাই দিল। সুইট একটা বাচ্চা, যে বেলুন আমার কাছে থাকার দরকার নাই, কারণ তুমি আমার কাছে থাকো এবং এতে আমি আনন্দিত হই, এটা পৃথিবীর কেউ চায় না। তো সে বারান্দায় আসলো, এসে বারান্দাতে বেলুনটা ছেড়ে দিল, গ্যাস বেলুন ছেড়ে দিলে উড়ে যাওয়ার কথা। বেলুনটা ছেড়ে দেওয়ার পর বেলুনটা কিছু দূরে গেল। উড়ে যাওয়ার পর সেই বেলুনের মনে হইল, আহারে এত সোনার বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে আমার জন্য, বেলুন নিজেই উড়ে উড়ে বাচ্চাটার কাছে ফেরত আসলো। বাহ। এবং একটা পর্যায়ে কি হলো, বেলুনটা হয়ে গেল হচ্ছে বাচ্চা একটা পোষা বেলুন, সে গ্যাস বেলুন, সে উড়ে, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে যায় না, যায় না। তো বাচ্চাটা হাঁটে, বেলুনটাও তার পিছন পিছন টুকটুক করে হাঁটে, এক বেলুন ভালোবাসা, হ্যাঁ, তার সুতাকে তো ঝুলতেছে, চাইলে সে বেলুনটা নিয়ে টানাটানি করতে পারে, খেলতে পারে, হ্যাঁ, তো টোকামের আরেকটু উপরে উঠাইতে পারে, কিন্তু বেলুনটা ঘুরে ফিরে বাচ্চাদের কাছে আসে। এই বেলুনটার ভিতরে আসলে গ্যাস ছিল না, ভালোবাসা ছিল। এক্স্যাক্টলি, এটা আনলিমিটেড দেখেন, উঠতেছে। এবং তারপর কি হলো, বাচ্চাটা পরদিন স্কুলে যাবে, বাচ্চাটা বাসে উঠবে, তখন বাসে আর গেল না, বেলুন নিয়ে বাসে ওঠা যাবে না, বাচ্চাটা বাসের দরজায় দাঁড়ায় বেলুনটাকে ছেড়ে দিল। বাসের লোকজন অবাক হয়ে গেল, বাচ্চা সাধারণত বেলুন ছাড়ে না, বেলুন ছেড়ে দিল, কারণ সেই বেলুন তার পোষ মেনে গেছে, সেই বেলুন ভর্তি ভালোবাসা। বাস চলতেছে, বেলুনটাও পিছন পিছন চলতেছে, বাসের লোকজন সব অবাক হয়ে তাকানি, সেটা কি ধরনের বেলুন, কেমন জাদু, যেটা বাসকে ফলো করতেছে। বাস দৌড়াচ্ছে, বেলুনও পেছন পেছন দৌড়াচ্ছে, ঠিক আছে। স্কুলে গেল, বেলুনটা স্কুলের বাইরে ঠায় দাঁড়াইলো, আকাশে এক একে উঠতেছে, ঠিক আছে। বাচ্চা স্কুল থেকে বেরোলো, বেলুনটা আবার বাচ্চার হাতে চলে আসলো। মাঝে মাঝে বেলুনটা আবার বাচ্চার সাথে খেলাধুলা করে, যেমন তার বাচ্চা বেলুনটাকে ধরতে চায়, বেলুনটা একটু দূরে সরে যায়। বাচ্চাটা অনেক চেষ্টা করে, উপরে উঠে, গাছের উপরে উঠে বেলুনটাকে ধরবে, বেলুন আরো উপরে যায়। বাচ্চাটা সব হতাশ হয়ে ছেড়ে দিয়ে আবার মন খারাপ করে বাসায় ফিরতে থাকে, তখন বেলুনটা পিছন থেকে এসে তাকে টোকা মারে, তার পিছন পিছন হেঁটে আসে। তো বাচ্চাটা এবং বেলুনটা বন্ধু হয়ে গেল, মানে একটা ননলি বাচ্চা লাইক রবি, একটা স্যাড বাচ্চা লাইক রবি, সে একটা আচমকে এরকম একটা ইউটোপিয় বেলুন পাইলো, যে তাকে অলওয়েজ ফলো করে। আচ্ছা, এইটা তো পাড়ার লোকের সহ্য হলো, অন্য বাচ্চাদের সহ্য হলো না। তারা কি করলো, তারা বাচ্চাটাকে অ্যাটাক করলো যে আমার বেলুন লাগবে। বাচ্চাটা কিছুতেই বেলুন তার বন্ধুদের দেবে না, কারণ পোলাপান বেলুন ফুটাই ফেলবে। বাচ্চাটা বেলুন নিয়ে দৌড়াচ্ছে, পেছনে অনেকগুলো বাচ্চা দৌড়াচ্ছে, তারা ঢিল মারতেছে, তমক করতেছে। এক পর্যায়ে বাচ্চাকে ধরে ফেলছে, তখন বাচ্চাটা বেলুনটাকে ছেড়ে দিল। আচ্ছা,
ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর বেলুনটা উড়ে অনেক দূর চলে গেল। বেলুন যেহেতু অনেক দূর চলে যাচ্ছে, অন্য বাচ্চাগুলো এই বাচ্চাটাকে ছেড়ে ওই বেলুনের পেছনে দৌড়াচ্ছে। তারপর দৌড়াতে দৌড়াতে বেলুনটাকে তারা এক পর্যায়ে ধরে ফেললো। ধরে ফেলার পর একটা রুমে নিয়ে, একটা জায়গার মধ্যে নিয়ে গেল, একটা ধর ফেন্সের মধ্যে নিয়ে গেল। এখানে বেলুনটাকে তারা ফুটাবে, তারা সবাই চারিদিকে ঢিল মারতেছে। তখন বাচ্চা থেকে আবার সেই বেলুনটাকে, একবার বেলুন বাচ্চাকে উদ্ধার করে, একবার বাচ্চা বেলুনকে উদ্ধার করে। এক পর্যায়ে কি হলো, এক পর্যায়ে মারামারির এক পর্যায়ে এক বাচ্চা বেলুনটাকে আরেকটা বাচ্চা ধরে মাটিতে ফেলে একটা পাড়া মেরে বেলুনটাকে ফুটায় ফেললো। তখন একটা বেলুনের জন্য সেই ছোট্ট রবি বাচ্চাটা হাও মাও করে কান্না শুরু করলো, হাও মাও করে কান্না শুরু করলো। এইখানে সিনেমাটা শেষ, কিন্তু এটা একটা শেষ দৃশ্য আছে। বেলুনের নাম কি ভাই? এটা একটা শেষ দৃশ্য আছে রেহান, সেটা হচ্ছে বেলুনটা ফুটায় ফেললো না, এর পরের দৃশ্যটা দেখায় শহরে কোনো বাচ্চার হাতে বেলুন, বেলুন আলার হাতে বেলুন, কোনো মার হাতে বেলুন, কোনো প্রেমিক প্রেমিকার হাতে বেলুন, সমস্ত বেলুন, গোটা শহরের বেলুন সবার হাত থেকে ছুটে আকাশের দিকে চলে গেল, উড়ে গেল। লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, যত ধরনের বেলুন আছে সব শহর থেকে যার যার কাছে যত বেলুন ছিল সব আচমকা ঝড়ের মতো একযোগে আকাশে উড়ে গেল। তারপর তারা সারি বেঁধে লাইন দিয়ে দিয়ে তারা উঠতে লাগলো, উড়ে উড়ে সেই ফাঁকা মাঠটায় আসলো যেখানে বেলুন হারিয়ে সেই রবি বাচ্চারা উপর হয়ে শুয়ে কাঁদতেছে। সব বেলুন, শয়ে শয়ে নানান রঙের বেলুন সেই রবি বাচ্চাটার চারিদিক ঘিরে নাচতে লাগলো। মুভিটা দেখার মতো একটা মুভি, দ্য বেলুন, অদ্ভুত সুন্দর একটা অসাধারণ কাহিনী। এগেইন এটা একটা কল্পনা, একটা ইউটোপিয় ব্যাপার, বাট দোজ পিপল আর রিয়েলি লাকি উই হ্যাভ দ্যাট বেলুন, দ্যাট রেড বেলুন। আমি না একটা বেলুন খুঁজতেছি, মানে আজকে সিনেমাটা দেখার পর আমার যেটা মনে হলো হোয়াট আই নিড মানে আমার কোনো মানুষের আবার এরকম একটা বেলুন দেখ, সেই বেলুন কিন্তু কথা বলতো না, সেই বেলুন কিন্তু কিছু করতো না, ভালোবাসা করতো না, সেক্স করতো না, শরীর দেখাইতো না, শুধু একটু অ্যাটেনশন দিত, জাস্ট একটু অ্যাটেনশন দিত। আসলে কিন্তু আমাদের ধারণা কি আমরা অনেক কিছু চাই আমাদের ভালোবাসার মানুষের কাছে, আমরা তার টাকা চাই, পয়সা চাই, তার হাতে হাত রাখতে চাই, তার বুকে মাথা রাখতে চাই, তার সাথে সেক্স করতে চাই। নো, ইটস টোটালি রং। ফাইনালি আমরা যেটা চাই তার কাছ থেকে একটু অ্যাটেনশন, তার একটু কেয়ার আমরা চাই, টু সাপোর্ট। ঠিক কল্পনা করতে দেখ, তোর কাছে খুবই অকল্পনীয় লাগবে, তুই যদি কোনোদিন ইউরোপে যাস বা আমেরিকায় যাস, তুই দেখবি যে রাস্তায় হাজার হাজার মানুষ হাঁটতেছে এবং সবার হাতে একটা করে কুকুর, নানান ধরনের কুকুর, এবং কুকুরটাকে তার কি লেভেলের ভালোবাসে। এক একটা মানুষ তার কুকুরটাকে কি লেভেলের ভালোবাসে তো কোনো ধারণাই নাই। কুকুরের জন্য তারা জামা বানায়, কুকুরের জন্য সবচেয়ে দামি ও হয়তো $2 একটা স্যান্ডউইচ খাচ্ছে, কিন্তু কুকুরের জন্য কিনতেছে $14 দিয়ে কোনো খাবার, কুকুরের খাবার। কেন এই জিনিসটা কেন? বিশেষ করে অনেক সিঙ্গেল মেয়ে বা অনেক সিঙ্গেল ছেলে ইয়াং কুকুর নিয়ে বছরের পর বছর রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওরা অনেক আধুনিক, ওরা চাইলে একটা মেয়ে সে হয়তো একা, তার বাবা মা হয়তো সেপারেটেড হয়ে দুইজন দুই শহরে থাকে, ও একা, ওর বয়ফ্রেন্ডটা হয়তো ওর সাথে চিট করছে, ও দুঃখের কথা বলার মানুষটা নাই, কিন্তু ও যখন ওর সেই পোষা কুকুরটাকে সে যখন পায়, বুকে জড়ায় নেয়, কুকুরটা ঘরে ঢোকার সাথে দৌড়ে তার কাছে আসে, এসে তার পায়ে নাক ঘষতে থাকে, এটা ওই মেয়েটার ভালো লাগে। মানে কুকুরের কিন্তু এই ব্যাপারটা আছে, তারা কিন্তু তার মনিবের প্রতি প্রত্যেকটা মোমেন্টে, মানুষ কতখানি অসহায় হলে কুকুরের মতো একটা কি বলবো, মানে যে কথা বলতে পারে না, ওইটাই বলছিলাম এটা কেন, ওই যে কারণ হচ্ছে কুকুর, ওই যে আপনি যেটা বললেন যে কুকুরটা তো ওই অ্যাটেনশনটা দিচ্ছে, বাসায় আসলেই যে তার কাছে ছুটে আসতেছে, ব্যাপারটা তো কুকুরের প্রতি না, কুকুরের ওই ভালোবাসাটার প্রতি, মানুষের যে লোভটা বা মানুষের যে আকাঙ্ক্ষাটা, সেটাই মানুষ খুঁজে। এখন মানুষের কাছ থেকে যখন না পায় তখন অন্য কোথাও থেকে খুঁজে, এতটুকুই তো আমার তো তাই মনে হয় আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই, যে মানে আমাদের আসলে একটা এলিমেন্ট দরকার যেটা আমাদেরকে একটা আলটিমেট লাস্ট সাপোর্ট দিবে, আর যেটা একেবারেই আমার মতন, যেটা একেবারেই আমার আরেকটা সত্তার মতন, এবং তার কাছ থেকে কোনো রেসপন্স আসবে না, সে শুধুমাত্র স্টেটমেন্ট গুলো নিয়ে যাবে এবং নিতে তার কোনো দ্বিধা নেই। সে আমি যত খারাপ মানুষই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, সেই অস্তিত্বটার কাছে আমি সব সময় আদরের, সেই অস্তিত্বটা আমাকে সব সময়ই লাই দিবে। ইভেন সে একটা কুকুর হতে পারে, একটা ছাগল হতে পারে, একটা মুরগি হতে পারে, এনি লাইফ, এনি লাইফ, অর ইভেন
or even কি বলবো, even any object like balloon, হ্যাঁ, or even object like balloon, হতেই পারে। আপনি এই মুভিটাতে দেখছেন মনে হয়, কাস্টঅ্যাওয়ে। হ্যাঁ, ওই মুভিটাতে যে ফুটবলটা ছিল বস, হ্যাঁ, ওইটা কিন্তু ওর এরকমই একটা সঙ্গী ছিল, এটার কোনো লাইফে ছিল না। সে নিজেই ওটার উপরে মিস্টার উইনস্টন একটা নাম দিয়ে দিল, এবং সে সারাক্ষণ উইনস্টনের সাথেই কথা বলতেছে। সেই উইনস্টনকে বাঁচাইতে গিয়া সে মানে সমুদ্রের মাঝখানে তার একমাত্র অবলম্বন ভেলা, ওইটা প্রায় হারাইতে বসছিল। চিন্তা করে দেখো, তুই অসাধারণ একটা উদাহরণ দিচ্ছিস রেহান। সেটা হচ্ছে, দেখ, একটা মানুষ একটা দ্বীপে আটকা পড়ে গেছে, তা সে ফাইনালি সবকিছুই ম্যানেজ করে ফেলছে, তার খাওয়া, তার দাওয়া, এভরিথিং সে ম্যানেজ করে ফেলছে, কিন্তু তারপর সে বেঁচে থাকতে পারতেছিল না যতক্ষণ পর্যন্ত না সে একটা বলের মধ্যে ছবি এঁকে সেটাকে মানুষ কল্পনা করে তার সঙ্গে কথা না বলতেছিল। মানে খুব সম্ভবত মানুষই একমাত্র প্রাণী যে সারা জীবন চেষ্টা করে যে আমি একা হব, স্বাবলম্বী হব, এবং যত সে চেষ্টা করে আমি একা হব, স্বাবলম্বী হবে, তত সে বেশি নির্ভরশীল এবং তত সে বেশি কি বলবো, সামাজিক, আরো বেশি ডিপেন্ডেন্ট হয়। এক্স্যাক্টলি, এই শব্দটি খুঁজে পাচ্ছিলাম না, ডিপেন্ডেন্ট হয়। তো ট্রুথ, এটাই ট্রুথ, কারণ আসলে মানুষকে পাঠানোই হয়েছে এই জন্য। এবং দেখ, যত প্রোডাক্ট আছে আমাদের যেগুলি মানুষরা খুব পছন্দ করে, মানুষের পছন্দের প্রোডাক্ট কি? মানুষের পছন্দের প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোন, সেলফোন, কারণ এইটা তাকে আরেকটা মানুষের সাথে যোগাযোগের রাস্তাটা সহজ করে দিচ্ছে। ইন্টারনেট, ফেসবুক, এগুলি তাকে আরেকটা মানুষের সাথে যোগাযোগের রাস্তাটা। ফেসবুকের ব্যাপারটা তো মানে টোটালি এখন কিন্তু হয়ে গেছে ফ্রাস্ট্রেশন বুক। একটা ফেসবুকে প্রত্যেকটা মানুষ যা যা মানে কারোর সাথে বলার উপায় নাই, সেই জিনিসটাই কিন্তু একটা থার্ড পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে ছাড়ে, এবং প্রত্যেকটা মানুষই মোটামুটি নিজের অবস্থানটাকে বোঝানোর জন্য ব্যস্ত, এবং সবাই এটাই চায়, ওই যে এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলছি, ওই অ্যাটেনশনটা। সবাই কিন্তু ভাবে যত স্যাড স্ট্যাটাসই দিক না কেন, ততই ভাবে যে আমার স্ট্যাটাসে লাইক কয়টা পড়লো, কেন? তার মানে হচ্ছে একটাই মূল চিন্তা যে আমার স্ট্যাটাস আসলে কয়জন খেয়াল করছে। এটা কেন ইম্পর্টেন্ট? সামহাউ ইট ইজ ইম্পর্টেন্ট। এটা সাইকোলজিতে আসে। ভ্যালু নাই। ধর একটা কর্পোরেট প্রতিষ্ঠান তার পেজে 5 লাখ লাইক, 10 লাখ লাইক পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ, 1-2 কোটি কোটি টাকা খরচ করতেছে। এই লাইকের কি ভ্যালু? নো ভ্যালু। এই লাইকের ভ্যালুই একটাই, যে 5 লাখ লোক আমার দিকে অ্যাটেনশন দিচ্ছে। আমরা একটা প্রোফাইল ছবি দিয়ে অপেক্ষা করি, একটা লাইক পড়ছে মানে একজন এই ছবিটা দেখছে, আমার চেহারাটা একজন দেখছে, এবং সেটাকে অ্যাপ্রিশিয়েট করে একটা বাটনে প্রেস করছে। যত বড়ই টেকনোলজি হোক না কেন, ফেসবুক, এইটার মূলে, এটা হিট করার মূলে খুব ছোট্ট একটা মানবিক আবেদন আছে, সেটা হচ্ছে লুক অ্যাট মি। এক্স্যাক্টলি, লুক অ্যাট মি। আমি তোকে বলি, ধর তুই তো একদিন বাবা হবি, সেদিন দেখবি ধর তোর বাচ্চা আরামে বসে খেলতেছে, তার নিজের মনে সে বসে খেলনা দিয়ে খেলতেছে, তুই তো চুপচাপ বসে ইন্টারনেটে ব্রাউজিং করতেছিস। এমন সময় ধর তোর এক বন্ধু আসলো, তুই তোর বন্ধুর সঙ্গে কথা বলা শুরু করলি, ইমিডিয়েটলি সে বাচ্চা কি করবে জানিস? খেলা বাদ দিয়ে তোকে ডিস্টার্ব করা শুরু করবে। প্রথম বলবে আমি বাথরুমে যাবো, তারপর বলবো আমার ক্ষুধা লাগছে, তারপর বলবো আমি কার্টুন দেখবো, তারপর বলবো আমি এই কার্টুন দেখবো, অন্য কিছু দেখবো। কারণ কি, ওই বাচ্চাটা, তুই তাকে বাদ দিয়ে তোর বন্ধুর দিকে মনোযোগ দিচ্ছিস, তোর বইয়ের দিকে মনোযোগ দিচ্ছিস, তোর বোনের দিকে, তোর মার দিকে, বাবার দিকে মনোযোগ, এইটা এই বাচ্চাটা নিতে পারতেছে না। সে শুধু বলে লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এবং সে যত বড় হবে তার এই লুক অ্যাট মির প্রবণতা তত কমতে থাকবে। যেদিন পুরোপুরি কমে যাবে সেদিন বলবো সে ম্যাচিউরড হয়েছে, রাইট, ম্যাচিউরড হয়েছে। কিন্তু রবি বাচ্চাটা এখনো ম্যাচিউরড হতে পারলো না। যত বয়স বাড়তেছে তত আমার খালি বলতে ইচ্ছা করে লুক অ্যাট মি, লুক অ্যাট মি। বাস আমারও সেম। আমার কথা হচ্ছে আমি ওই ম্যাচিউরিটিটা, মানে লুক অ্যাট মি বলা মানে কি অ্যাকচুয়ালি, মানে ইচ্ছা করে এমন একটা কিছু করি যাতে পিপল উইল লুক অ্যাট মি। আবার মাঝে মাঝে মনে করেন স্ট্যাটাস বলতে আমরা তো ফেসবুকে ওই লুক অ্যাট মি কিন্তু শুধু না, আপনারা অনেক স্ট্যাটাস বলে, অনেক জ্ঞানী স্ট্যাটাস, ওগুলো তো অনেক কিছু শেখার থাকে। আমার দিকে তাকাও, একটু ভাবো যে রবি এত কিছু। জাহিদ ভাই আজকাল আইডিয়া সহ অনেক স্ট্যাটাস দিচ্ছে, ঠিক আছে, এগুলা মনে করেন ব্যাপার আছে, এক একজন এক এক রকম। লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আর কিচ্ছু না, শুধু লুক অ্যাট মি। আমার দিকে তাকাও, আমার জন্য ভাবো, আমার কথা ভাবো, আর কিচ্ছু না। এটার একটা আলাদা আনন্দ আছে, এটার আবার একটা আলাদা কষ্ট আছে। আবার মনে করেন এই যে এখন যারা আমাদেরকে শুনতেছে, এদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু আমি জানি লোনলি পারসন। কিভাবে লোনলি? যাদের সত্যি কথা বলতে একদম কারেন্ট একটা অ্যাফেয়ার চলতেছে, যারা রেগুলার বেসিসে প্রেম করে, তাদের মেন্টর শোনার টাইম নাই।
কোনো কিছু শোনার টাইম নেই। তারা বিভোর দুজনকে নিয়ে, যারা নতুন বিয়ে করছে তারা এই রাত 12:30টার দিকে বিভোর কে কাকে কি উপায়ে ইমপ্রেস করবে, আর ইমপ্রেস কিভাবে করা যায়, এই শো তারাই শোনে, বা যে কোনো রেডিও শো তারাই শোনে। পত্রিকা তোর বাসায়, ধর একটা পত্রিকা যায়, এই পত্রিকা কে সবচেয়ে বেশি খুঁটায় পড়ে? বাসার সবচেয়ে বয়স্ক মানুষ, যার কোনো কাজ রিটায়ার্ড পারসন বা ননলি পারসন, খুঁটায় পড়ে পত্রিকা কোথায় কি লেখা হইলো, ভেতরের পাতায় কোন মফস্বলের সংবাদটা ছাপা হলো। বহুব্রীহি নাটকের একটা সিন মনে পড়ে গেল, ওই যে আবুল হায়াতের সাথে যখন প্রথমবার আসাদুজ্জামানের দেখা হয়, তো আবুল হায়াত তাকে জিজ্ঞেস করছিল যে ভাড়া নিতে আসছেন আপনার এখানে, আমার বাসায় তো উপরের তলায়, তো আপনি কি করেন? যে আমি আপাতত কিছু করি না, আপাতত আমি বেকার। আর কি দেশের এই অবস্থার মধ্যে আপনি কাজ করেন না? তো এরকম বিভিন্ন কথা বলে তাকে ভাড়া দেয়নি। তো আসাদুজ্জামানের লাস্টে বলে যে শুনুন, আপনার মতন বুড়োদের আসলে আর কোনো কাজ নেই, বাসার চিপায় বসে সারাদিন নিউজ পেপার পড়েন এবং দেশের ঝামেলা নিয়ে, এটা নিজের মাথায় যে ঝামেলা আছে সেটা মেটাতে জানেন না। এক্স্যাক্টলি। আমরা কিভাবে যেন, মানে আমি নিজে অসম্ভব ননলি এবং সিরিয়াসলি ননলি, এবং তা বলে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনি লোনলি হতে পারেন কিন্তু একা না। না আমি লোনলি, মানে আমি নিঃসঙ্গ। যেমন মনে করেন জাহিদ ভাই মানুষ ভালো কিন্তু লোক খারাপ। সরি, মানে আমি এত বিরক্ত লাগে সবকিছুর উপর, সবার সংসার, জগৎ সংসার সবকিছুর উপর, একটা সবকিছুর উপর বিরক্ত লাগে, সবকিছু। আচ্ছা এটা এখন যে ফোন করছে তার উপর বিরক্ত লাগে না? হ্যালো হ্যালো, কে বলছিলে? তয়া। তয়া? বাহ। তয়া না তয়া? তয়া। টি ট না ত? ত। ত? তয়া, তোতলা ত। বাহ। তয়া নামটার মানে কি? মানে আমি এরকম নাম কখনো শুনি। আমিও না। তয়া নামটার মানে বয়া শুনছি, জাহাজের বয়া থাকে। দয়ার কথা শুনছি, মানুষের মনে দয়া থাকে। অপয়ার কথা শুনছি, যে মানুষ আনলাকি হলে নতুন কিছু কিনে নিয়ে আসলে অনেকে নয়া বলে, নয়া বলে, নয়া। বাট হোয়াট ইজ অভিনেত্রী জয়ের কথাও শুনছি, বাট ভিডিও দেখছি, বাট তয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ তয়া? তয়া মানে কি? তয়া এখনই ফেলো কয়া। তয়া মানে হচ্ছে কোন পবিত্র জায়গায় যাওয়ার রাস্তা। তয়া মানে তোমার উপর দিয়ে আমরা যাবো কিন্তু তোমাকে পাবো না। তয়া তুমি কি করো? ভাইয়া আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেকেন্ড টাইম মেডিকেল কোচিং করছি। ব্যাড ডিসিশন, ভেরি ব্যাড ইনডিড। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হইছো? ওই হোম ইকোনমিক্সে। হোম ইকোনমিক্সে মেয়েরা এত সুন্দর কেন হয়? তয়া, তোমার ফেসবুক আইডিটা বলো, তোমাকে না দেখা পর্যন্ত। তাই তুমি কি এতক্ষণ আমাদের কথা শুনছো? হ্যাঁ। তোমার কি মনে হয় না যে এরকম? ভাই আমি আপনার সামনে 4 ঘন্টা বসে থাকবো। সিরিয়াসলি? তয়া, গুডনেস, সিরিয়াসলি? জি ভাই। আচ্ছা এক্সকিউজ মি, বাকি 20 ঘন্টা কি আমাকে দেয়া যায়? তাই আমি চাই যে তুমি আমার বালিশ হও। রিহান ভাই আমি হোস্টেল খুঁজছি, দেওয়া যাবে? অফ কোর্স, why not? সিঙ্গেল রুম। দেরি না করে এখনই তোমার ফেসবুক আইডিটা বলো। ভাইয়া আমার ফেসবুক আইডিতে ছবি নাই, মানে আছি আমি, কিন্তু একটু মুখটা ঘোরানো। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি বলো। হ্যাঁ তুমি হাবিবা তয়া। একটা সেকেন্ড। দুই দিক থেকে তোমাকে খোঁজা হচ্ছে, একটা পিসিতে আর একটা ফোনে, আর আমার স্মার্টফোন নাই বলে খুঁজতে পারলাম না, বাট দেখি ওইখান থেকে তো পাওয়া যায়। হ্যাঁ পাওয়া গেছে মনে হয় অলরেডি, উইথ দি এক্সপার্ট হ্যান্ডস। তয়া বানান কি? TOYA। হাবিবা অন্যদিকে ঘুরে আছে আসলেই। হাবিবা পাথরের উপর বসে আছেন। মেডিকো ড্রিম ক্রিয়েটিভিটি, এটা তুমি? হ্যাঁ। আচ্ছা পেয়েছো ফ্রেন্ড রিকোয়েস্ট? আমি যাইনি, আমি তো আপনার সাথে কথা বলছি। তুমি আমার সাথে কথা বলতেছো না? আচ্ছা এটা জায়গাটা কোথায়? এত পাথর কেন? এত পাথর দেখে মনে হচ্ছে মানে এখানে অনেকগুলো মেয়ের হৃদয় রেখে দেওয়া হয়েছে। এটা জাফলং এ ভাইয়া। ও তুমি কেন অন্যদিকে মুখ ঘুরে রেখেছো ফেসবুকে? ফেসবুক মানে কি? ফেসবুক মানে হচ্ছে ফেস হবে, শুরুতেই ফেস আছে, পরে বুক আছে, বাট আগে তো ফেসটা দেখাবা। দেখাই নাই। যাই তো অবশ্য জুম করে দেখার চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করছে। হ্যালো টাকা শেষ ভাই। হাই রে তয়া, দিলা একটা তোমার ফ্রেন্ড নুসরাত ইবা প্রোফাইলে চলে গেছে ভুলে যাই ভাই, ওকে একটু বলে দিও। মানে
কিছু মানুষ এমন ভুল করে বুঝছেন, বারবার একই ভুল, মানে আপনারা কোনোদিন ভুল করে শুধু ভুল ছেলের প্রোফাইল আমি যাইতে দেখি নাই ভাই, কেমনে জানি জাহিদ চলে গেল। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, আর আমার সাথে আছে তাম্মি। ও তাম্মি কি তোমার সাথে? ওকে ফাইন। হ্যালো, কে বলছিলেন? হ্যাঁ তাম্মি। কি অবস্থা তাম্মি, কি খবর তোমার? জি ভালো, তোমার কি খবর? আমার খবর তেমন ভালো না রে তাম্মি। কেন গো? বালিশ ছাড়া ঘুমাচ্ছি। বালিশ ছাড়া ঘুমানো ভালো তো, আমার বোন ঘুমায় বালিশ ছাড়া। সিরিয়াসলি আমি সেই ঘুমের কথা বলতেছি না, বলতেছি যে আমরা তো ঘুমানোর সময় একটা বালিশ থাকে, তাই তো? আমরা যখন জেগে থাকি তখনও কিন্তু একটা অদৃশ্য বালিশ থাকে, যে বালিশে আমাদের সমস্ত স্ট্রেস, সমস্ত দুঃখ, সমস্ত হতাশা মাথা হেলান দিয়ে থাকে। আমি আমার ঘুমের বালিশটা আছে বিছানা, সেই বালিশটা ওটা তো এমনি রাস্তাঘাটেই কিনতে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের সেই বালিশটা হারিয়ে ফেলেছে তাম্মি। সত্যিকারের বালিশ না? এখন আমার কি হবে তাম্মি? কি হবে ভাই? পৃথিবীর যে কোনো মেয়েকে বালিশ বললে মেয়েরা খেপা যেত আগে, আপনার আজকের কথার পরে বালিশ বললে খুশি হয়ে যাবে। আমার তো তাই মনে হয়। আর একটু আগে একটা মিস্টেক হয়ে গেছে, রিনিতা নামে একজন ফোন দিছিল, কিন্তু তার লাইনটা কেটে গেছে। আমি ফোনটা নিছিলাম। তারপর তাম্মি বলেন আপনি প্লিজ, রবি ভাইকে আপনার কি কি বলার আছে? বেচারার কান্না করার জায়গা নেই, আপনি কি তার কান্না করার বালিশ হবেন? হ্যাঁ ভাই একটা বালিশ পাওয়া গেছে। সিরিয়াসলি? জি ভাই। সে যথেষ্ট পরিমাণ কান্না শুষে নিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। কেন তুমি আমার বালিশ হতে চাও? Why do you want to be the pillow of my head? হাসতেছে ভাই, আপনি যে বালিশ শুয়ে কাঁদবেন সে বালিশ হাসতেছে। তুমি কি ফেসবুকে আমার সাথে আসো? হ্যাঁ, তোমাকে টেক্সট পাঠিয়ে তো তুমি দেখো না, তুমি সবসময় কি বলা রুমু ঐশী কথা বলো না, রুমুই তো করতে থাকে, ঐশী কথা কি বলবো? সেদিন আমি ওনার প্রোফাইলটা দেখলাম, ভালোই। ঐশী আমাকে মেসেজ পাঠাইছে, এত বালিশ দিয়ে কি করবেন? আসলে রবি ভাই তো বলছি সে একটা বাচ্চা, তার চারিদিকে বালিশ লাগে, আনলে সে খাট থেকে পড়ে যায়, তাই না? আচ্ছা রবি ভাই, এই যদি হয় বালিশের কাহিনী, কম্বলটা কিভাবে ম্যানেজ? আমার কম্বল লাগবে না, জাস্ট একটা বালিশ হলে হয়। আচ্ছা রুমু, কি বলে, সরি এই দেখলাম, তার সবই দেখলাম, হ্যাঁ প্রমাণ দেখলাম। তামি শোনো, যেটা হচ্ছে যে তুমি আমাকে ফেসবুকে আজকে একটা ইনবক্স করো, তারপর আমরা উই ক্যান চ্যাট এন্ড মিট সামওয়্যার এট গুলশান। হোয়াট ডু ইউ থিংক? তোমার কি মনে হয় গুলশান আমরা দেখা করতে পারি? হ্যাঁ, কেন পারবো না? ওয়েস্টিনে? দূর ওয়েস্টিন না। তুমি এক কাজ করো, কালকে তুমি চলে আসো, ঠিক আছে? দুপুরের পর একসঙ্গে লাঞ্চ করবো। ওকে? কয় নাম্বার? মানে গুলশান কয় নাম্বার? গুলশান 1 নম্বর। পারবা চলে আসতে? আমি ভাবছি আপনি প্রথমে ভাবছেন যে কয় নাম্বার লাঞ্চ হবে। না না, চেষ্টা করবো কালকে। সিরিয়াসলি বলতে পারবো না, কারণ বাবা বাসায় নেই, বাবাকে বলতে হবে। ওনাকে না নিয়ে আসলে হবে, ওনাকে না নিয়ে আসলে হবে, আপনি একাই যান। না, বাবাকে বলতে হবে যে আমি বাইরে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা নাই, এই তো সুযোগ, এই চান্সে বেরিয়ে আসো, সমস্যা কি? একবারে জামা কাপড় নিয়ে। কেমন ক্যাশ টাকা আছে বাসায়? আমার কাছে তো কিছুই নেই। তোমার মায়ের গয়না নাই? তোমার মায়ের গয়না নাই? ওইটা আমার নিজের কিছু আর কি আছে, সেগুলো ছাড়া। তোমারও যা, তোমার মায়েরও তা। ঘরের জিনিস কি আর পরের জিনিস? ঘরের জিনিস কি আর পরে? এই যে রেহান তো বলতেছে, তোমার মায়ের কেমন গয়নাগাটি আছে বাসায়? আমি কি করে বলবো? আশ্চর্য, তুমি দেখো না গয়নাগাটি। আমার যে কয়টা পরে বেশি গটি আছে। আপনি কয়টা পরেন? কয়টা পরো তুমি? দেখা যায় তুমি একটা নাকফুল পরো, ওইটা নিয়ে গুলশানে আসা সিএনজি ভাড়া হবে না। তিনটা মেয়েরা পছন্দ করে, এটাই পরে বেশি। কি? নো স্পিন। মেয়েরা পিন দিতেও পছন্দ করে, পিন পড়তেও পছন্দ করে। মেয়েদের মধ্যে অনেক পিন পিনা পিন। কেন রেহান ভাই, তুমি পছন্দ করো না? তো না, আমি পিন পড়তে পছন্দ করি না, নোজে অ্যাট লিস্ট। তুমি তো পরবে না, তোমার গার্লফ্রেন্ড পরবে। ও না, আমার কেন যেন নাকফুল ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আমি জানি না আসলে, আমার নাকফুল ছোটবেলা থেকেই ভালো লাগে না। মানে নাকফুলটা, মানে আমি হয়তো নাকফুল পরা অবস্থায় কোনো প্রচন্ড নিষ্ঠুর নারীকে দেখছিলাম, যে কারণে আমার কাছে নাকফুল হচ্ছে নিষ্ঠুরতার একটা, মানে কি বলবো, একটা প্রতীকের মতো। কেন, কিছু করছিল তোমাকে?
সে কথা না বললাম, একটা দীর্ঘশ্বাসে কত গল্প লুকানো থাকে। তোমার কি কি গয়না আছে তাম্মি? আসো গয়নার আলাপ করি প্লিজ। যদিও সোনার দাম এখন একটু পড়তে ভাই, ওনারা ময়না করে ডাকেন না, ময়না বলবে গয়না। যেহেতু তোমার আছে গয়না, তোমাকে ডাকবো ময়না। গয়না দিয়ে কি হবে বলো? আমি আছি না। গয়না ছাড়া রবিবার হয় না, গয়না ছাড়া কোনো কিছু, কোনো কিছু ওনাকে দেওয়া হয় না। গয়না ছাড়া ভালোবাসা হয় না, ঠিক আছে? তুমি গয়না নিয়ে আসবে কালকে। কালকে যে তুমি আসবা, কালকে যে সিএনজিতে করে আসবা গুলশানে, উইল পে ফর ইওর বিল। কালকে যে আমরা কফিতে খাবো, গ্লোরি এজেন্সি বসে তাম্মি আর রবি খাবে, উইল পে দ্য বিল উইথ গয়না। এগুলি সেল করতে হবে না বোকামে? হ্যাঁ, সেল করার মতন মানে কি কি আছে প্লিজ একটু ডিটেইলসে বললে ভালো। তাহলে মানে আমরা এখান থেকে বাজেটটা করে পাঠাইতাম আর কি। আচ্ছা তাই? এটা কি তোমাদের নিজেদের বাড়ি? না না, আমরা নিজেদের বাড়ি করা হয়নি। ব্যাংকে কি টাকা রাখছো বাড়ি করার জন্য? সেটা সম্পূর্ণ বাবা জানে, আমার কিছু বলে। এমনি তোমার বাবার ক্যাশ ক্যাপিটাল কেমন আছে? ওই যে আমার বোন একদিনকে বললো না। কি বলছে? আমিও বললাম। ও ইয়া, তোমার বোন একটা খুব ভালো কথা বলছিল যে তোমরা দুই বোনই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, বড় সম্পদ। তাহলে তোমরা দুই বোনই একসাথে চলে আসো কালকে। বস তাহলে আমিও আসি আপনার সাথে। হ্যাঁ রেহান চলে আয়, রেহান চলে আয়। জাহিদ ভাই আবার ইশারা করতেছে। জাহিদ একটা গান বের করো তো। এটা হচ্ছে অঞ্জন দত্তের একটা গান, আমি তাম্মিকে দিতে চাই। কত দিন হইল তাম্মিকে কোনো গান আমি দেই না। তাম্মি কালকে আসতেছে আমার জন্য, এবং যথারীতি আমাদের মেশিন হ্যাং করছে। তাম্মি, তুমি গান শুনতে চাইলে আর আমাদের মেশিন হ্যাং কেন করে? কেন পৃথিবী এত নিশ্চয় আমাকে পছন্দ করে না? তো না, কে বলছে? তাম্মি, তোমার এটা মনে হয় যে আমি তোমাকে পছন্দ করি না? আমি যতবার তোমার নাম নেই, ততবার আমি নিজের নামও নেই না। সেদিন ব্যাংকে চেক বই লিখতে গিয়ে সাইনের জায়গা লিখে ফেলছে তাম্মি না, পুরো চেক। আজকে তাম্মিরে রাখতে গিয়ে বলে ফেলেছে রুমু। কোথাকার কোন ইংরেজি রুমু রে? সরি, ওয়াজ টাং অফ স্লিপ। এটা ছিল একদম পুরো উইজ রুম। ওকে ফাইন, ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিই। প্রোফাইলটা তো পাইছি। ছবি কি লাইক দেখি। না 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 না, রুমু একদম সিরিয়াসলি মানে কি, আর রুমু আমার মাথার মধ্যেই নাই। বস, অঞ্জন দত্তের গানটার নাম কি? অঞ্জন দত্তের গানটার নাম হচ্ছে গানওয়ালা। নাইস সং। গানওয়ালা গানটা তোমার জন্য, আমার আদরের তাম্মি। এই গানটি শুধু তোমার জন্য। গানওয়ালা গানওয়ালা, তুমি গান থামিও না তাম্মি। তুমি কোনোদিন ফোন করার কল করা থামিও না, সব সময় থেকো। এবং কালকে অবশ্যই গুলশানে এসো, যতই কষ্ট হোক। মেন্টোস বাতি জ্বালাও না। হ্যাঁ, যাই হোক, আমি আসলে একটা স্পেশাল কথা বলার ছিল, বুঝছেন? এরপরে জাহিদ ভাই যেই ফোন দিবে তাকে আমরা একটা টাস্ক দিব, একটা ভয়েস অ্যাকশন করতে বলবো তাকে মেন্টোসের পক্ষ থেকে, এবং সেটা কিন্তু হতে হবে হা ভাই স্টাইলে, তাই না? মাঝার ভাই এই ধরনের একটা অফার আমাদেরকে দিয়েছে, এবং এই অফারটা অনুযায়ী যদি কেউ এভাবে বলতে পারে তাহলে কিন্তু বস চরম হবে। একটা এক্সাম্পল হিসাবে রবি ভাই প্লিজ। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা যে ঝুমুর বলতেছি, চিটং থেকে। আস্তে আস্তে আস্তে, এত তার হওয়ার কিছু নেই। কি নাম তোমার? ঝুমুর। ঝুমুর। ঝুমুর, তুমি কি করো? কোথা থেকে বলছিলা? চিটাগাং থেকে বলছিলা। করোটা কি? আমি হাউস ওয়াইফ। তুমি হাউস ওয়াইফ? তোমার হাজবেন্ড আছে? হ্যাঁ, আমার হাজবেন্ড আছে। কি নাম তার? হাসনাত। হাসনাত? মানে হাসনাত? হ্যাঁ। নামের শুরুতে যে ছেলের হাঁস আছে, তাকে কেন বিয়ে করতে গেলাম? আমার এখন হাঁসের মাংস খাইতে ইচ্ছে হচ্ছে, সিরিয়াসলি। তাই চলে আসুন। ও, আপনার কি মানে হাজবেন্ডকে মাংস না খেয়ে মানে ভুলা করবা? হাজবেন্ডকে না, হাঁসের মাংস খাওয়াবো। তোর হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড সাঁতার কাটার বাইরে। কথা বলি, আমার হাজবেন্ড বেকার। তোমার হাজবেন্ড বেকার? ওয়াও। সে এই মুহূর্তে কি ঘুমাচ্ছে নাক ডাকায়? না, সে আমার পাশে নাই, সে তাদের বাসায়, আমি আমার বাপের বাসায়। ও, এই চান্সে, লং ডিসটেন্স, এই চান্সে। আচ্ছা, এই চান্সে তোমার একটা ঝুমুর ইন্টারভিউ নিয়ে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছে, হ্যাঁ, তোমার একটা ইন্টারভিউ, সেটা হচ্ছে আমাদের মাজার ভাইকে তো চেনো? হ্যাঁ ভাই, এইভাবে যদি কথা বলো। তো মাজার ভাইকে নিয়ে মেন্টোস একটা কম্পিটিশন হচ্ছে, সেটা হচ্ছে ভয়েস অ্যাকশন। ঠিক আছে, যে মানুষ তার ভয়েস দিয়ে কত কিছু করতে পারে। তো তুমি কি তোমার গলার একটা কাসাজি শোনাবে আমাদেরকে? এয়ার অ্যাকশন।
এয়ার অ্যাকশন, মানে বাতাসের মতন অ্যাকশন দিতে হয়। তুমি বলো যে রবি আমি তোমাকে ভালোবাসি, এটা যদি মাজার ভাইয়ের মতো বলবো সত্যি? হ্যাঁ প্লিজ, কিন্তু মাজার ভাই স্টাইলে বলতে হবে কিন্তু। হ্যাঁ রবি আমি তোমাকে ভালোবাসি। বাহ অসাধারণ। না মাজার ভাই লাস্টে এরকম হাসে দেয় না প্লিজ, এত সুন্দর করে হাসলে হবে না, হাসলে ওইটা টাইপের কিছু একটা হতে হবে, জানেন? এরকম তাই শুনি তো, এটা এক ধরনের ভয়েস অ্যাকশন। এটা কি হাসি ছিল রবি ভাই? পেতনি হাসি। পেতনি হাসি না? পেতনি হাসি। আচ্ছা আপনি কবে পেতনি ছিলেন আগে? পেতনি ছিলাম না, হবো আর কি সামনে। ও আচ্ছা আচ্ছা, মানে যখন হাজবেন্ডের সাথে থাকা শুরু করবেন তখন। আচ্ছা তোমরা যারা মানে ভয়েস অ্যাকশন এই বস্তুটা নিয়ে, এই মালটা নিয়ে আগ্রহী, তারা ফেসবুক পেজে যাইতে পারো। মেন্টোস বিডি নামে একটা ফেসবুক পেজ আছে, ওইখানে গেলে তোমরা এই যে ভয়েস অ্যাকশন তোমাদের জন্য একটা ইউনিক অপরচুনিটি নিয়ে আসছে, আর যে মার যে হ্যান ত্যান হওয়ার, এটা যা হওয়ার এটা তো ওই পেজে গিয়ে দেখো, www.facebook.com/mentosbd, ওই পেজে যাও, গিয়ে তোমরা। আচ্ছা ঝুমুরের সাথে আমরা এবার একটু কথা বলি। ঝুমুর বলেন, তোমার হাজবেন্ড যদি শোনে যে তুমি আমার সাথে কথা বলতেছো, সে কি বলবে? কি বলবে? কিছুই বলবে না। তোমাদের বিয়ে কয় বছর হয়েছে? আমাদের বিয়ে ফেব্রুয়ারিতে 7 বছর হলো। 7 বছর। কয়টা বাচ্চা? 6টা না 5টা? 6টা। না ভাইয়া, এটা দুঃখের বিষয়, আমার কোনো বাচ্চা কাচ্চা হয়। ভেরি গুড, তুমি এখনো সিঙ্গেল আছো, পিছু টান কম। আর কি ভয় ঝুমুর, এখনই তুমি চলে আসো। ভাইয়া কি ভয় ঝুমুর, আর কি দরকার রুমুর। পরের লাইনটা এরকম হবে নাকি? হ্যাঁ রাইট। আচ্ছা ঝুমুর দরকার নেই রুমুর। হ্যাঁ আমি আসলে এই শোতে যখন শুনি, একদম সত্যি কথা বলতেছি ভাইয়া, আমি শুধু এই শো শুনলে আমি হাসি, আর না হলে শুক্র মানে আমি মানে শুক্রবার বলেন বৃহস্পতি বলেন, আমি কোনো হাসিটা খুব কম হাসি। আচ্ছা হ্যাঁ, তো আমার মাঝে মাঝে আমার আম্মা আমার পাশে শুই, কিন্তু মঙ্গলবার আর শুক্রবার আমার মা আমার সাথে শুই না। হ্যাঁ কেন শুনি না জানেন? কারণ আমি যখন আপনাদের শোটা শুনি তখন আমি খুব হাসি, হাসলে আমার পাশে লড়ে, তারপরে খাটটা মানে লড়ে চড়ে বলে যে এত জোর মানুষ হাসে, পাশের রুম থেকেও মামারা ডাক দেয়, কি রে ঝুমুরা তো হাসে কেন? কিন্তু ঝুমুর আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। তুমি ম্যারিড? হ্যাঁ। তোমার শোয়ার কথা তোমার স্বামীর পাচ্ছে, তুমি কেন? আসলে সবাই তো সবকিছু পায় না। তুমি কেন তোমার মা? ও আমি ভাবছি তুমি তোমার মা আর তোমার হাজবেন্ড তিনজন একসাথে সব। এনিওয়ে ভালো ভাই, আপনার চিন্তা আছে না যে আছে না অনেক অনেক আন্তরিক, অনেক অনেক শাশুড়ি থাকে, খুবই আন্তরিক। আমি আমার আম্মার খুব আদর নিয়ে, হ্যাঁ এই জন্যই বলতেছিলাম যে হইতেই পারে। পরবর্তীতে মানে আমার বিয়ের আগের জীবনটা অনেক 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 ভালো, অনেক সুন্দর, অনেক রঙিন ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার যখন 2009 সালে আমার বিয়ে হয়, তখন থেকে সব সাদা কালো, সব সাদা কালো, সবকিছুই মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, তো রঙিন হয়ে গেছে, একদম জাজরা হয়ে গেছে, তামা হয়ে গেছে। মানে এক্স্যাক্টলি একই সমস্যা ঝুমুর, উইল ইউ ট্রাস্ট মি, এই একই সমস্যা আমিও ভুগতেছি, জাহিদও ভুগতেছে, রেহানা ভুগতেছে। ওরা দুটো স্বীকারই করে না বিয়ে করছে, বিয়ের পর লাইফ বিকাম তামা এন্ড তামা, সেরকম তামা মামা, একদম তামা। ওরে তামা, ওরে মামা। আমার তো মনে হয় মাঝে মাঝে আপনারা খুব সুখী, যেন অনেক মানুষের কথা বলতে পারেন, অনেক মানুষের দুঃখ জানতে পারেন। কিন্তু ঝুমুর যতই হই একটা বালিশ তো নাই, শেয়ার করে, বালিশের অভাবে। হ্যাঁ কিছুক্ষণ আগে আপনি বললেন আপনার পাশে 4 ঘন্টা কেউ বসে থাকলে তাকে আপনার দুঃখ শেয়ার করবেন। হ্যাঁ আমার তো মনে হলো যে আমি আপনার পাশে যে বসে থাকি। রবি একটা কবিতা লিখছি, রবি একটা কবিতা লিখছি, ঢাকায় চলে আসো, কালকে আসতে পারবা সকালের বাসে? রবি একটা কবিতা লিখছি, তাহলে কি হবে? কালকে সকালে কি আসতে পারবা ঢাকায়? আপনি তো কালকে সকালে দুপুরে লাঞ্চের তাম্মিকে অফার করলেন। আরে ব্যাপার না, 1টা থেকে 1:30টা, তুমি 2টার মধ্যে ঢাকায় আসলে 2টা। আমি যদি চাই তাম্মি আর তার বোনের সাথে আমি থাকবো, আমি একান্ত শুধু আপনাকে চাচ্ছি, আপনার ওই বুকে কাউকে থাকতে হবে না, শুধু আমি থাকবো। শুধু তুমি থাকবা? ভাই হেভি ডিমান্ড ভাই। তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? না ভাইয়া, আমি ফেসবুক ইউজ করি না। হ্যাঁ না কিন্তু কিন্তু সাধারণ একটা মেয়ে। আচ্ছা আচ্ছা। অসাধারণ মেয়েরা কি ফেসবুক ইউজ করে নাকি? এটা কেমন কথা? কেমন কথা বলতেছিস? হ্যাঁ সাধারণ। ভাই ব্রেক নিব ভাই, এর উপরে না। জুমুর আল্লাহ ভরসা কালকে চলে আসো, তাম্মি বাদ, তুমি চলে আসো। রুমু, তারপরে আরে কিসের রুমু বলে কেউ নাই, সব বাদ। শুনো একটা বালিশের অভাবে রবি ভাই পড়ছে অন্যরকম স্বভাবে। ঠিক আছে, একটা বিরতির পর জুমুর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমতাজ রবি এবং আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আমি শায়লা বলছিলাম। শায়লা, তুমি কোথা থেকে বলছিলে? যাত্রাবাড়ি। শায়লা, তুমি যাত্রাবাড়ি, চলছে গাড়ি যাত্রাবাড়ি থেকে শায়লা বলছিলে। শায়লা, তুমি কি করো? আমি পড়াশোনা করি হচ্ছে ইডেন ইউনিভার্সিটি। ইডেন মানে ইডেন কলেজ না? ইডেন, হ্যাঁ ওইটাই। ও, ইডেন কলেজ এখন ইউনিভার্সিটি হয়ে গেছে এবং ইডেনের মেয়েরাও দারুণ সুন্দর, অসাধারণ একটা জায়গা। তুমি ইডেনে কোন সাবজেক্টে পড়ো? মার্কেটিং এ পড়ো। ফটাফট, ভেরি গুড। তোমার ফেসবুক আইডিটা আর দেরি না করে এখনই বলে ফেলো। শায়লা অনেক পাবা, এক কাজ করো, আমি তোমাকে ইমেল অ্যাড্রেসটা দিই, সেটা পে করো, পেয়ে যাবা। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। শায়লা, SHAILA শায়লা। দাঁড়াও, ওয়েট, শায়লা ডট, হ্যাঁ, ডট AKTER ডট ডট BITHI, হ্যাঁ, তারপর gmail.com। ওয়েট করে একটু। শায়লা, শায়লা একটা বিথি কি ব্র্যাকেটে লেখা? জি। আচ্ছা, ওকে, সাধারণ। তুমি চশমা পরো? হ্যাঁ। তোমার চোখের পাওয়ার কত? ও শুধু কভার পিকচারে চশমা পরে, প্রোফাইল পিকচারে তোমার চশমা নাই। শায়লা, তাহলে তুমি এক কাজ করো, ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাকে দেখার পর আমার খুবই ভালো লাগছে এবং জাস্ট তোমাকে দেখার পর মনে হচ্ছে যে একমাত্র তুমি আমার সত্যিকারের বালিশ হতে পারবা। হ্যাঁ, আমি তোমার সাথে 4 ঘন্টা না, পুরো 24 ঘন্টাই থাকবো, সমস্যা নেই। আচ্ছা, প্লিজ আপনি যদি পারেন তাহলে ওনারে 24 ঘন্টা বিজি রাখেন, আমরা একটু ফ্রি হই। কেন, সে কি তোমাদের ডিস্টার্ব করে? না, সে তো মানে সবাইকে যদি সে 4 ঘন্টা করে বুকিং দেয় তাহলে তো মানে ব্যাপারটা হয়ে যায় যে 4 6 24 6 জনকে উনি বুকিং দিয়ে রাখবে। তার চেয়ে আপনি যদি একা 24 ঘন্টা কভার দিতে পারেন তাহলে বাকি 5 জনের আমরা একটু ভাগাভাগি করে নিই। নো ইস্যু। শায়লাকে আমি 24 ঘন্টা দেবো। শায়লা, তুমি কালকে কি করতেছো? তুমি কি আমার সাথে ফেসবুকে আসছো? শায়লা, না। এখনই আমার এটা টাইপ করো, ইমেইলটা টাইপ করো, তাহলে আমাকে পেয়ে যাবা। ইমেলটা এক কাজ করো, তুমি আমাকে বলো, আমি লিখে রাখছি, আমি কাউকে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, লিখো। দিস মানে ইহা, THIS, দিস। হ্যাঁ, দিস। IS ইস। দিস ইজ রবি, RABI, রাবি। দিস ইজ রবি, এটাই @gmail.com। মাঝখানে কোনো ডট টপ নাই? কোনো মানে ইহাই রবি, দিস ইজ রাবি @gmail.com। বা তুমি যদি বানান করে লিখো তারপর পাবা 3-4টা ফেক অ্যাকাউন্ট পাবো, আর যেটা সবচেয়ে ফলোয়ার বেশি সেটাই অবভিয়াসলি আমি। ASHIF স্পেস ENTAZ এন্তাজ স্পেস RABI, রাবি। একটু আবার বলবা? ASHIF স্পেস এন্তাজ ENTAZ এন্তাজ না RABI। ও আচ্ছা, RABI একটা স্পেস দিয়ে RABI। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও। তাহলে তুমি কালকে তুমি থাকো কোথায় এখন? যাত্রাবাড়ি। আচ্ছা, তাহলে তুমি যদি যাত্রাবাড়ি থেকে গুলশানের দিকে স্টার্ট করো, কখন পৌঁছাবা গুলশানে? সেটা তো আমি যখন যাব তার উপর ডিপেন্ড করবে। কখন রওনা দিবেন আপনি? কখন তুমি যাওয়ার ইচ্ছা পোষণ করো তার উপর ডিপেন্ড করে তুমি কখন যাবা। কেন, তুমি তো তাম্মি, তারপর ঝুমুর, সবাই সিরিয়াসলি বাত, তাম্মি বাত, ঝুমুর বাত, রুমুর বাত, এভরিথিং ইজ বাত, শুধু তুমি। তোমার নাম তো জানো? শায়লা। ওকে, এটা ভালো ছিল ভাই। আরে না শায়লা, যা আমি দুষ্টু করতেছিলাম, যা এটা কোনদিন বলতে পারি। আমি কি শায়লার নামের সাথে একটা নামের খুব ভালো মিল আছে ভাই। কি? ময়লা, লাইলা। আলিফ লাইলা, আলিফ লাইলা। আজকে মঞ্জু ভাই থাকলে ওনার বলতাম আপনি মজনু ভাই, আপনার লাইলা ফোন দিয়েছে মানে শায়লা। আচ্ছা, মঞ্জু ভাইয়া না ছিল? হ্যাঁ, মঞ্জু ছিল, কিন্তু যেহেতু প্রায় থাকে আবার প্রায় থাকেও না, বাট কি যেন বলে, ওনার জীবনটা ওনার চুলের মতনই, অনেক লম্বা। যাই হোক শায়লা,
তুমি কি কালকে সিরিয়াসলি আসবে না আসবে না আমাকে জাস্ট বলো, তাহলে তুমি যদি আসো তাহলে আমি তাম্মিকে শো শেষে মেসেজ করে দেবো যাতে সে না আসে, একই মেসেজ আমি ঝুমুরকেও করবো। আর তুমি যদি আসো তাহলে এটা এখনই তোমাকে সিরিয়াসলি বলতে হবে প্লিজ। তোমাকে যে আসতেই হবে শাইলা এমন কোনো কথা নাই, কারণ আমার মতো অনেক দুঃখী মানুষ বাংলাদেশে আছে, সারা পৃথিবী জুড়ে আছে। তুমি না, তুমি আগে বলো সত্যি কি যাবা, নিয়ে যাবো আমাকে? কি কি করবা মানে তুমি কি সত্যি আমার সাথে যাবা? হ্যাঁ, তুমি যদি এখন রাজি হও, তুমি যদি কনফার্ম করো এখনই যে তুমি আমার সঙ্গে কালকে দেখা করবা, তাহলে সিরিয়াসলি শাইলা আমি তোমাকে দেখলাম ফেসবুকে, এবং আমি এখন পর্যন্ত তোমাকেই দেখে যাচ্ছি, তোমার সমস্ত ছবি দেখে যাচ্ছি শাইলা। সমস্ত ছবি দেখা যায় মানে যে কয়টা দেখা যাচ্ছে আর কি, মানে ওইটার ভেতর দিয়ে যতটুকু, বাকিটুকু আমার কল্পনা, ঠিক আছে? তো দেখে আমি আমি যেটা ফিল করতেছি হচ্ছে তোমাকে পেলে আমার আর কিচ্ছু লাগবে না শাইলা, ট্রাস্ট মি। তোমাকে পেলে রবি ভাই হবে ম্যারাডোনা, রাইট? তোমাকে পেলে না, পেলে কি ছিল না বোধহয়, না? তোমরা তো ছোট মানুষ, আসলে ওরা তো আগের খেলোয়াড় ছিল। হ্যাঁ, আগে। যাই হোক, তাহলে কালকে তোমার সাথে গুলশান, হ্যাভ ফান উইথ রবি ভাই। আগে রবি তোমার কন্টাক্ট নাম্বার দাও আমাকে। আরে কন্টাক্ট নাম্বার আমি যদি এখন আমার নাম্বারটা তোমাকে 58151926। না এটা আমি জানি। আমি যদি এখন রেডিওতে তোমাকে কন্টাক্ট নাম্বার বলি শাইলা, এটা ঝামেলা হয়ে যাবে না? গুলশানে এত জায়গা নেই কি? রেহান ভাই যখন ফোনটা ধরছে তখন তো শুনে নাই, অমন কইরা আমাকে ফোন নাম্বারটা দাও। ওরে শালা, তুমি তো পুরা টেকনিক শিখেছো। বাপরে, হ্যাঁ, শিখবো না? তুমি একটা কাজ করো, তুমি একটু ফিসফিস করে আমাদেরকে তোমার নাম্বারটা বলো, কালকে রবি ভাই তোমার পিন দিবে। জাস্ট টেল মি, জাস্ট আমি 1 2 3 বলার পর তোমার নাম্বার বলবা এবং তারপর তোমাকে কল দেব। কেউ শুনবে না, না। হ্যাঁ বুঝতে পারছি। না, তোমাকে বোকা আলাদা করে বানানোর কিছু নেই। কেন আমি বোকা নাকি? না, রেহান এটা কোনোদিন বলে নাই। রেহান বলছে যে তুমি আলাদা ভাবে কেন বোকা হবে, কিন্তু শাইলা তুমি কিন্তু এখনো ব্যাপারটা কনফার্ম করতেছো না, ঝুলে রয়েছে ব্যাপারটা, কারণ একটু পরে কিন্তু তাম্মি, রুমু, ঝুমুর ওরা ঘুমায় পড়বে। প্লিজ ডোন্ট হ্যাং, ঝুলায়ও না। বলুন তো যাবো, তুমি যদি আমাকে কনফার্ম করো তাহলে আমি তোমাকে কিভাবে করব? আমি এখনই 100% করব। আমি আমার ইমেল আইডি তোমাকে বলে দিছি শাইলা। বলে দিছো? আর কি চাও তুমি? আর কি চাও? ইমেলের পর একটা ছেলের জীবনে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফিমেল। তুমি ইমেল তো বলেই দিন তোমাকে, আর যা বাকি যা ক্যাশ লাগে তোমার নিয়ে আসতে হবে, রাইট? আমার কিন্তু বাসায় গয়না নাই। গয়না লাগবে না শাইলা, 1003 টাকা নিয়ে এসো তাইলেই হয়ে যাবে, তাইলেই যথেষ্ট। সিংহিং নামে একটা রেস্টুরেন্ট আছে, 3700 হলে পারফেক্ট হয়। ঠিক আছে, তাই? হ্যাঁ, 1003 টাকা নিয়ে এসো, তোমার সিংহিং একটা রেস্টুরেন্ট আছে বনানী 11-তে, অসাধারণ। আচ্ছা, আমি রেহান ভাইকে একটা থ্যাংক ইউ দিব। কেন? ফোন ধরছে। হ্যাঁ জানি। আর জাহিদ ভাই তো ফোন ধরেই না, ধরলেও কাটা দেয়। উনি এটা পেরি খারাপ। না। আচ্ছা শাইলা, তোমার বান্ধবীরা কি আমাদের কথা জানে, এই শোটার কথা? হ্যাঁ জানে তো। তোমার সবচেয়ে সুন্দরী বান্ধবীর নাম কি? মানে তোমার পর আমি জানি যে তোমার চাইতে সবচেয়ে বেশি সুন্দরী আর কেউ ঢাকা কেউ নাই। নেক্সট ফিমেল কলার বাদে, যদি কারো নাম বলো, ফিমেল কলার বাদে, তাই না? কে হবে সে? পাম দিও না, আমি শুনবো না। দিস ইজ নট। তুমি কি নিজেকে ফুটবল ভাবো যে তোমাকে পাম দিবে রবি ভাই? তাহলে আমি ফুটবল না, বাট তুমি ফুটবলের মালিক হতে পারো। এনিওয়ে, তুমি যেটা করবা, তোমার সবচেয়ে সুন্দরী বান্ধবীর নাম তুমি বলবা প্লিজ, ফেসবুক আইডি, মানে সবচেয়ে সুন্দরী। এবং এইটা বলার সময় নিজের মন থেকে হিংসা ব্যাপারটা বাদ দিয়ে দিবা। সুন্দরী মেয়েদের প্রতি, সুন্দরী মেয়েদের একটা হিংসা থাকে, বাট এটা বাদ দিয়ে দিবা। যে কোনো সুন্দরী মেয়ের মধ্যে অনেক হিংসা থাকে, বাট বলো। আমাকে হিংসুটে বললা? না, হিংসুটে না, আমরা মেয়েদেরকে হিংসুটে না, তোমাকে প্রমাণ করার জন্য তুমি তোমার বান্ধবীর নামটা বলো। আমরা মেয়েদেরকে হিংসুটে বলছি, তোমাকে কেন বলবো? মেয়েদের বলছি। এখন বলো আমি মেয়ে না? তুমি অবশ্যই মেয়ে, অবশ্যই। যাই বলি, তুমি বোকাও না, তুমি মেয়েও না, তুমি ঝুলাও না। আমি ঝুলাই না তো কাউকে। এক্স্যাক্টলি। এখনই বলো তোমার বান্ধবীর নাম, সবচেয়ে প্রিয় বান্ধবী, দেখতে যে সুন্দর, বা সবচেয়ে অপ্রিয় বান্ধবী। রবি। আইতে বলবা তোমার আইডিটা? সুন্দরী মেয়ের আইডি চাচ্ছিলাম, সুন্দরী ভাইয়ের আইডি চাই, এখন কি করব? ASHIF স্পেস TAZ স্পেস SPACE স্পেস। হ্যাঁ, আমি বানাই নিচ্ছি, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে। তো এখন তুমি কি আসবা না আসবা না, জাস্ট আমাদের কি কনফার্ম করো, কারণ আরো অনেকেই লাইনে ওয়েট করতেছে। প্লিজ প্লিজ আসলে টাইমটা টাকাটা বলো। না না 1000 টাকা আনলে হবে সুইংয়ে এনে। আমি থাকবো, জাহিদ থাকবে। জাহিদ ভাইরে নিয়ে আসবা তো, তোমার ফোন ধরে না? না 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 জাহিদ থাকবে। জাহিদ না, উনি ফোন না ধরলে অনেক কিছু ধরে, সবই ধরে, ফোন বাদে। ও আচ্ছা, আগে প্রমিস করতে বলো তাকে যে আমি ফোন দিলে সে ধরবে। একদম জাহিদ ফুল প্রমিস করে। জাহিদ প্রমিস করে তো ভাই। হ্যাঁ জাহিদ প্রমিস করছে। আমি শুনি নাই। উনি আবার কিছু তো শোনা যায় না। প্রমিস হ্যাঁ, ওই যে জাহিদ প্রমিস করছে। ওনার ভয়েসটা একটু টেন্ডুলকারের মতো। রবি, আমি তোমার বালিশ সাথে রাজি আছি, তুমি আমাকে। আচ্ছা, আমার একটা কোল বালিশ দরকার ভাই। কোল বালিশ সব আপনি তো বালিশ সব নিয়ে নিছেন, আমার একটা কোল বালিশ দরকার ভাই। আমার কান্নাটা না আসে না, আমার অন্য ব্যাপার আছে। একটা বালিশ দরকার, আমার একটা কোল বালিশ দরকার। আমার একটা বালিশ দরকার যেটা মাথা বালিশ কোল বালিশ একসাথে, মানে একটা এল শেপের। হ্যাঁ, মাথাতে যাবে। আমার লাস্ট যেটা ছিল ওটা ছিঁড়ে গেছে ভাই, তুলা বাইরে এখন। আচ্ছা আচ্ছা, আগে রবি ভাইটা হলো সেলাও যেটা তুলা বের হয় সেটা সেলাও। হ্যালো হ্যাঁ, রেহান শুনছো? হ্যাঁ রেহান শুনতেছে, বলো প্লিজ আরেকবার। বললাম যে আগে রবি ভাইটা হয়নি, তারপর তোমার কোল বালিশ, কাপ বালিশ, সব বালিশ হবে। ও ওয়াও, ওকে। এই তোমার না মাছি দিয়েছি? কি তোমার না মাছি নাকি দিয়ে ডেট ফিক্স হয়েছে? আমার এটা আমার প্রত্যেক মার্চই হয়। জাস্ট ওয়াচ ইট রেহান, এটা আমার প্রত্যেক মার্চই হয়। তাই তো দেখতেছি বাস, মানে এটা কি কোনো কথা? বিয়ের ডেট বলে দিলে আর আমি মেয়ে পাবো না? তুমি না বললা? না না, রিহানের মার্চে বিয়ে ঠিক হইছে। এটা গত মার্চে হয়েছিল। মেয়ের বাড়ি হচ্ছে বাগেরহাট। আগামী মার্চে হবে। প্রথম অক্ষর টি, শেষের অক্ষর এম, ঠিক আছে? এবং যাই হোক, মেয়ের বাড়ি বাগেরহাট এবং সে দেখতে বাঘের মতো। আমাকে দেখলেই বলে হাট, যে জন্য সব মিলে বাগেরহাট। মানে এটা বাগের হাট, বাট মেয়েকে দেখে মনে হয় ওটা বাঘের হাট। বাঘিনীর হাটিনি, বাঘিনীর হাটিনি ওদের গ্রামের নাম। এখন তুমি কিন্তু কথা ক্লিয়ার করতেছো না, কি যেন নাম মেয়েটা? শায়লা। ভুলে যাচ্ছি। তুমি আমার এখনই ভুলে যাচ্ছ, কাকে তো বলবা কে তুমি মা? অদ্ভুত, কখনোই না। তোমার চেহারা দিকে রবি ভাই এখনো যেমনে তাকিয়ে আছে, চোখ সরায় নেই একটা মিনিটের জন্য, কোনো কিছু সরায় নাই, চোখ হাত। জাহিদ ভাই হাত সরান, দেখতে কিছু না। জাহিদ ভাই হাত দিয়ে রাখছে, ওই জন্য দেখতে পারতেছি না রবি ভাই। আইটু সরাব, আর একটু নিচে দিকে নেন। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তুমি কোন জায়গা দেখছো এত বারবার? না জাহিদ ভাই আসলে কপালের উপরে হাত দিয়ে আশীর্বাদ করতেছিল, তো আস্তে আস্তে আমরা নিচে নামেছি, চশমাটা লাইনে আসছে, ব্যাস ইটস ওকে। তো তোমরা কি কভার ফটোই দেখতেছো? সব ফটো, কভার ফটো, যেটা কভার করা নাই সেটাও দেখতেছি, আনকভার ফটো সব। আচ্ছা, ছবি তো ছবি, চাইলেই দেখা যায়। তুমি কি কেবল, এই জন্য রবীন্দ্রনাথ বলছিল, তুমি কি কেবলই পিকচার, শুধু ফ্রেমে বাধাই করা, শুধু ফ্রেমেই করা যায় ক্যাপচার। তুমি কি শুধুই পিকচার, যেটা ফ্রেমে করা ক্যাপচার। রাইট রিয়ান, গুড ওয়ার্ড। রেহান ভাইয়া, তোমার কি ফ্ল্যাশ খালি হয়ে গেছে? আমার না, আমি নতুন বুকিং দিছি, নতুন অর্ডার দিছি, আরেকটা রিয়েল এস্টেটের সাথে যোগাযোগ করছি, এখন নতুন বিল্ডিং উঠতেছে সাইডে এক্সট্রা বর্ডারে। জাহিদ ভাইয়ের কাছ থেকে হালকা জমি নিছি, কারণ ওনারটা খালিই পড়ে থাকে, সো ওনার কোনো সমস্যা নেই জমি দিতে। না না না, আমি কখনোই ফোন কাটি না, আমি ফোন কাটলেও কখনো মন কাটি না। রেহান দুইটা জিনিস কাটে, এক হচ্ছে চুল আর হচ্ছে দাড়ি, বাইরে রোহান আর কিছু কাটে না। তোমার কথা বলি না, আমি বলছি জাহিদ ভাইয়ের কথা। ও জাহিদ ভাই কি কাজ করে? জাহিদ জাস্ট একটা জিনিস কাটে, এটা হচ্ছে দাড়ি। ইভেন জাহিদ চুলও কাটে না, ট্রাস্ট মি। অনেক বলছি জাহিদ চুল কাটো, মানে সব চুল কাটো। আসলে বেশিরভাগ আমরা নিজেরা যারা, আমরা অনেকেই চুল দাড়ি কাটি না। রবি ভাই নিজেরটা নিজে কাটে, আমরা সেলুনে যাই। তাই রবি ভাই একই সাথে একজন লেখক, বলো, একজন ভালো আরজে এবং একজন ভালো নাপিত। কাটক বলো, কাটক লেখকের সাথে কাটকটা যায়। হ্যাঁ রবি, হ্যাঁ বলো। ও মাই গড, কি জানো মেটার নাম? শায়লা। হ্যাঁ বলো।
পর আমার নাম ভুলে এ ভাই শায়লা নামটা না মানে আছে না কিছু নাম শায়লা জোবেদা মানে এরকম কিছু নাম আছে না যে মানে easy to remember and more easy to forget একটা অ্যালফাবেট বাদ দিয়ে দিলে ভাই শালা হয়ে যাবে এক্স্যাক্টলি সমস্যা নাই লাইলা নামে আমার একটা ফ্রেন্ড আছে ও লাইলা তার ফেসবুক আইডিটা বলো আইডিটা প্লিজ বলো না লাইলা নামে ফেসবুক নাম কি এর মেন নাম লাইলা মানে ওর আমি ফেসবুকে খুব কিউট ফোন নাম্বার দিই এখন তো অনিয়ারের ফোন নাম্বার দিতে যদি না দাও যাবে কোনো সমস্যা নাই দিয়ে দাও সমস্যা নাই কি আর সমস্যা বলো 01 নাম আমি এখন বলবো না নামটা বলো নাম দিয়ে আমরা খুঁজে নেব মানে ওই নামের সুন্দরী যাকেই পাবো তাহলেই হবে আমাদের ও তো লাইলা রহমান কিন্তু ওর আইডিটা জানি না আমার ফোন নাম্বার দিয়েছি লাইলা রহমান আমরা কি এঞ্জেল লাইলা দিয়ে দেখবো এঞ্জেল লাইলা জানি না লাইলা রহমান আশা ইউনিভার্সিটি একটা পাওয়া গেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা পাওয়া গেছে ফেসবুক ওই তুমি বাদ দাও পরে আমি তোমার না এটা কিন্তু জেলাসি পিওর জেলাসি তুমি ইচ্ছা করে ওর নামটা বললা না মানে এটা হইতে পারে না এই যুগে একটা মেয়ে তার বান্ধবীর ফেসবুক অ্যাড্রেস জানে না এটা পিওর জেলাসি আসলে ভাই মেয়েদের মনে এই জেলাসির ব্যাপারটা যেটা উদার হইতে পারলো না তারা না আজীবন আজীবন পুরাপুরি মানে আমি বলি একটা মেয়ে কিরকম হয় কিরকম বস কিরকম বলো আমি শুনি একটা মেয়ে হয় হচ্ছে জাস্ট এইরকম সে 10টা ছেলের সাথে কথা বলবে গল্প করবে যেমন জিজ্ঞেস করবে ও তো আমার ফ্রেন্ড তুমি এত নিচু তুমি আমার একটা ফ্রেন্ড এবং আমার একটা নির্মল তুমি নিচু তোমরা এত নিচু তোমরা এত উঁচু কেন ওয়াই সো হাই বাট তুই যদি তোর আপন বোনের সাথে কথা বলিস একে আমার বোন কোন বোন এর নাম তো শুনি না আমার আপন বোন তোমার আপন বোন মানে কোন পক্ষের আপন বোন তাহলে দূর বোনকে এক্স্যাক্টলি মানে ভয়াবহ মেয়েদের মধ্যে একটা জিনিস আছে জাস্ট একটা জিনিস আছে এটা হচ্ছে জেলাসি এর বাইরে আরেকটা জিনিস আছে মেয়েদের মধ্যে সৌন্দর্য না জেলাসির বাইরে মেয়েদের মধ্যে আরেকটা কি জিনিস আছে জানো শায়লা কই যাও কেন কিভাবে কখন কোথায় হ্যাঁ আছে তো আচ্ছা শোনো কি জানো নাম তোমার শায়লা শায়লা তুমি কিন্তু কালকে ব্যাপারটা এখনো কনফার্ম করো নাই কনফার্ম যাবা ওকে ওকে এই সমস্ত শিডিউল বাদ তাম্মি আমি জানি তুমি রেডিও শুনছো তুমি এখনই সিএনজি আলাকে বলে দাও কালকে তুমি আসবে না আমি জানি তুমি রুমু শুনছো দরকার নাই কালকে আসার দরকার নাই ঐশী কালকে যদি আসো চটকা রাত ফলাই ও ঝুমুর না ঝুমুর এখনই বাস ওঠার দরকার নাই কয়েকদিন পর লঞ্চ ওঠো ইয়েস তুমি ওই দিকে থাকো বা কক্সবাজারের দিকে চলে যাও কালকে আমার সাথে দেখা হবে যে মেয়েটার সে মেয়েটা পরে ইডেনে সেই মেয়েটা হচ্ছে সবচেয়ে রূপবতী মেয়ে যে চশমা পরে যার নাম হচ্ছে কি জানো নাম তোমার না সরি এলাকার নাম যাত্রাবাড়ি তার নাম হচ্ছে শায়লা ভাই ও শায়লা তার সাথে আমার দেখা হবে গুলশানে শায়লা ওকে অল সেট ওকে 100% তাহলে আমরা তুমি কালকে কি রঙের জামা পরে আসবা পিঙ্ক ওকে ফাইন পিঙ্ক ইজ নট ব্যাড বাট পরে এসো রবি ভাইও পিঙ্ক কালারের জামা পরে আসবে আমিও পিঙ্ক কালারের জামা পরে আসবো অনেকগুলো আছে ভাই আমি শায়লা স্যাড মিউজিক দাও প্লিজ শায়লা আমি তোমাকে একটা সিরিয়াসলি একটা কথা বলি শায়লা হ্যাঁ বলো তুমি একটু তুমি জোরে একটা দম নাও প্লিজ আবার হ্যাঁ জোরে নাক দিয়ে নাও আবার আরেকটা 3 বার নিতে হয় আরেকটা নাও জোরে জোরে একদম একদম পেটের ভেতর পর্যন্ত নিবা একদম আটকে রাখো নিঃশ্বাসটা মানে নাকের ভিতরে যা যা আছে সব যেন পেটে চলে যায় তারপর একটু আস্তে আস্তে নিসে ভাই নিসো শায়লা শায়লা আমি জানি না পৃথিবীতে সত্যি কথা বলতে কোনো কিছু আসে কিনা শায়লা আমি ঠিক জানি না জাস্ট 1 মিনিট পর কি হবে 1 মিনিট পর কি কারেন্ট চলে যাবে 1 মিনিট পর কি আমাদের রেডিও স্টেশন বন্ধ হয়ে যাবে 1 মিনিট পর কি তোমার মোবাইল ফোনে টাকা শেষ হয়ে ফোন কেটে যাবে শায়লা আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি শায়লা আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কোথায় কিভাবে কোন জায়গায় লেখা আছে শুধু শায়লা এইটুক জানি যদি আমি বেঁচে থাকি যদি তুমি বেঁচে থাকো
যদি আমি আর তুমি দুইজনেই এই পৃথিবীতে, এই ঢাকা শহরের এই কোলাহল পরিবেশে কোনো রকমে টিকে থাকি, শায়লা তোমার সাথে কালকে আমার দেখা হবে গুলশান 1 নম্বরে। তোমার সাথে আমার কথা হবে রাত্রে ফেসবুকে। আমরা ডেট এবং প্লেসটা ওখানেই ঠিক করে নেব, তবে পুরো জায়গাটা হচ্ছে গুলশান 1। তুমি শায়লা আসবে তো আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। আমি জানি না কালকে রোজ ডে না প্রপোজ ডে, আমি জানি না কালকে চকলেট ডে না পিলো ডে, আমি জানি না কালকে হাগ ডে না কিস ডে, বাট শায়লা আমার জন্য কালকের দিনটা শুধু শায়লা ডে, বালিশ ডে, শায়লা ডে, বালিশ ডে, শায়লা ডে, বালিশ ডে। এখন শায়লা তুমি তোমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় তোমার। তুমি যদি না আসতে চাও, ইটস আপ টু ইউ, তোমার স্বাধীনতা। জাস্ট বলো। জাস্ট যে মোমেন্টে মেটা তার একটা ডিসিশন দেবে, তখনই মোবাইল ফোন টাকা। ভাই আমি এখনই টাকার কথাটা তুলতাম, আই নো। তুই বলতি যে আই নো, তখনই লাইনটা কেটে গেল। ওকে, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। যেহেতু লাইলার সাথে বিষয়টা সেটেল হয় নাই, কাজে অন্য মেয়েদের জন্য স্টিল ফ্রি অ্যান্ড ভেরি ভ্যাকেন্ট। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। হ্যালো, কে বলছিলে? হাই রিনিতা, কোথা থেকে বলছিলে, কেন বলছিলে? বকবাজার থেকে। বকবাজার থেকে রিনিতা, কি করো তুমি? রিনিতা, রিনিতা, জি ভাইয়া। তোমার ভয়েসটা এত সুন্দর কেন? আই রিয়ান, প্লিজ লেট মি সাইজ দিস রিনিতা। এত সুন্দর প্লিজ ভাই, ও সাইজই আছে। ফোন ধরার জন্য। না রিনিতা, তুমি সত্যি করে বলো, তুমি সাইজই আছো? রিহানের দিকে ঝুঁকে যাচ্ছে। রিনিতা, তুমি কি করো এটা আগে বলো। তোমার ভয়েস সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমার সবকিছু সুন্দর, এগুলি না সারা জীবন তোমাকে ছেলেরা বলবে। বাট দুইটা জিনিস বিশ্বাস করবে না কখনো। আমি স্টুডেন্ট। ওকে, শোনো তাহলে তুমি স্টুডেন্ট, রবি ভাই টিচার। রিনিতা, তোমার লাইন কেটে গেছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, যে তোমার মোবাইলের টাকা শেষ, অথবা এই মুহূর্তে তোমার বাবা তোমার সামনে চলে আসছে, তুমি লাইন কেটে দিতে বাধ্য হইছো, বা তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, এতক্ষণ তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো। হোয়াট এভার দ্য থিং ইজ, কারণ মেন্টসে যে মেয়েরা ফোন দেয় তাদের অনেক সাহস, তারা বাবাকে দেখলে কেটে দেয় না। ওর বয়ফ্রেন্ডের সামনে কি, ওর বয়ফ্রেন্ড থাকলে কথা বলে, হাজবেন্ড থাকলে কথা বলে, রাইট? তাহলে রিনিতা, আমি তোমাকে বলি, এই যে রেহান যে কথা বললো না, তোমার ভয়েস সুন্দর, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ সবচেয়ে কুৎসিত দেখতে মেয়েকে একই কথা বলে, ঠিক না? সারা পৃথিবীর চোখে তুমি কালো হতে পারো, কিন্তু আমার চোখে তুমি কালো নাও, তুমি ফর্সা। এটা হচ্ছে সুন্দর, তোমার ভেতরটা সুন্দর, মানে ও যেন মানে একটা সব ভেতরটা দেখে ফেলছে। ডোন্ট ট্রাস্ট অন দ্য ওয়ার্ড সুন্দর। দ্য ফ্যাক্ট ইজ, মেয়েরা কিন্তু বিশ্বাস করে, প্রত্যেকটা মেয়ে বিশ্বাস করে। আমরা সেটাই বিশ্বাস করি যেটা আমরা বিশ্বাস করতে চাই, যেটা আমরা শুনতে চাই, জানতে চাই। এবং এই বিশ্বাস আমাদেরকে মরুভূমি পার হতে সহায়তা করে। যখন একটা মানুষ মরুভূমিতে আটকা পড়ে না, হাঁটতেছে পানির তৃষ্ণায় সে মারা যাচ্ছে, 20 মাইল হাঁটার পর হঠাৎ করে কেউ একজন বলল, আরো 20 মাইল হাঁটো, সামনে পানি আছে, পানি আছে। এই বিশ্বাসে আরো 20 মাইল হাঁটে। 20 মাইল পার হওয়ার পর আরেকজনের সাথে দেখা হয়, সে বলে পানি এখানে নাই, তবে জাস্ট 19 মাইল পর আছে। এই বিশ্বাসে আরো 19 মাইল পর হাঁটে। হাঁটার পর 19 মাইল পর আরেকজন বলে এইখানে ঠিক নাই, আরো 18 মাইল পর। এইভাবে সে পুরো মরুভূমিটা পার হয়। বাট মানব জীবন ইজ নট ক্রসিং দ্য মরুভূমি। ওকে, প্লিজ মেয়েরা এটা বোঝার চেষ্টা করো। ছেলেদের মিষ্টি কথা, সুইমিং দি ওশান। ইয়েস, সুইমিং দি ওশান। যে ছেলে বলতেছে যে 20 মাইল পর মরুভূমি আছে, তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব, তোমাকে নিয়ে আমি সুখের স্বপ্ন দেখবো, তোমাকে আসলে মর্গে নিয়ে যাব, তোমাকে he will bring you to morgue. বাট যে ছেলে বলে স্ট্রেট ফরওয়ার্ড, বুকে আসো, is the real and genuine guy. Please follow your heart and follow his heart also. Follow your heart and his chest. Exactly. Follow your heart and his chest and jump, just jump. হ্যালো, কে বলছিলে? হ্যালো ভাই, কেমন আছো? তোমার নামটা কি সোনা? আমার নাম রেহা। কি নাম? রেহা। রেহা, তোমার সাথে দন্তন্য যোগ করলে যে বস্তুটি দাঁড়ায়, এই রেহান 1 নাম্বার মাল, সরি 1 নাম্বার আর্য। রেহানের একটা ব্যাপার আছে, রেহান আর্য হিসেবে 1 নাম্বার, মাল হিসেবে একদম 2 নাম্বার।
এনিয়ে না, রেহান ইজ ভেরি সুইট, সবার ক্ষেত্রে 2 নম্বরে টমবয়। আমি ওকে খুবই পছন্দ করি, মেয়েরা ওকে পছন্দ করবে, আই হোপ। বাট রেহা, do you feel comfort to talk with me or you prefer to talk to Rehan? কার সাথে কথা বলতে চাও তুমি? Or you don't understand English? তোমার কমফোর্টটা কোথায়? তোমার কমফোর্টটা কোথায়? তোমার কমফোর্ট জোন কোথায়? রেহান or রবি or জাহিদ or রাজীব, who is your comfort zone? রেহান ভাইয়ের সাথে কথা বলতে চাই। এক্স্যাক্টলি, কথা বল রেহান। হ্যাঁ, তোমার শুনে বুঝছি যে এই বস্তুটা আমার না। বস্তু না, আপনি রেহাকে বস্তু বলে না, রেহা বস্তু না, এই মানুষটা আমার না। রেহা বলো তুমি, মানুষটা আমার, তুমি বলো, আমাকে বলো। আরে চুপ করে থাকলে হবে না তো। হ্যাঁ ভাইয়া, তুমি কেমন আছো? আমি সেই রকম আছি। বুকিং লাগবে কিনা বলো, ফ্ল্যাট খালি আছে। লাগবে। হ্যাঁ লাগবে। লাগবে লাগবে। আচ্ছা, কোথায়, টপ ফ্লোরে না গ্রাউন্ড ফ্লোরে? না, মাঝামাঝি জায়গায়। না, মাঝখানে। কোথায়? মাঝখানে লাগবে না। এই একটা বোকা আমি করলা রেহান, যদিও এটা তোমার আর রেহানের বিষয়, ইন্টারনাল বিষয়। তারপর আমি তোমাকে বলি, হয় তুমি টপ ফ্লোরে থাকবা, তাতে করে কি হবে, তোমার সুইসাইডাল অ্যাটেম্পটা ভালো হবে, উপরতে লাভ দিয়ে জাপ দিয়ে মরে গেল। অথবা গ্রাউন্ড ফ্লোরে থাকবা, ভূমিকম্পের সময় টাস করে বেরিয়ে গেলে একদম সেন্ট্রাল পয়েন্টে চলে যেতে পারবা। আর যদি রেহানের ফিজিক্স চিন্তা করো, লেট মি সি না ভাই, তাহলে মাঝখানের ব্যাপারটা, তুমি গ্রাউন্ড ফ্লোরেই থাকো, because the oasis is so far. না বস, এখানে কাহিনী আছে। আমার অ্যাপার্টমেন্ট গুলোতে লিফট থাকে, যাই কেউ চাইলে লিফটে টপ ফ্লোরে আসতে পারে, মিড ফ্লোরে আসতে পারলে বেসমেন্টে চলে যাও। রেহানের প্রত্যেকটা ফ্লোরেই আলাদা একটা হল রুম আছে, কমন রুম, সেখানে সবাই মিলে বসে আলোচনা করে যে আগে আসতে চায়। লিভেবল? আমার বেসমেন্ট কি মানে লিভেবল কিনা? 100% নিট এন্ড ক্লিন, 100%। মানে আমার বেসমেন্টে যে কেউ নিজের বেস গাড়তে পারবে। রেহা, choose your destination, fix your basement. No, I am the destination, man. People have to find me. আমাকে খুঁজতে হবে জাহিদ ভাই, তাই না? যাই হোক, তুমি কোন ফ্ল্যাটটা চাও বলো, কোনো সমস্যা নেই, নানান রকম ফ্ল্যাট আছে। A1, A2, A3 অথবা C1, C2, C3, ওটাই ওর টপ ফ্লোর। এর উপর আর উঠতে পারে না, চলো। হ্যাঁ, কোনটা তুমি যেটা দিতে চাও সেটা? আমি কেন দেব? না রেহান, জীবন এবং যৌবন তোমার, ঠিক আছে? ফ্ল্যাটের মালিক হচ্ছে বিল্ডিং প্লটের মালিক রেহান, সো ইউ বোথ ডিসাইড। শুনো, আমি প্রত্যেক ফ্লোরে একটা করে ফ্ল্যাট খালি রেখে দিছি, স্পেশাল কিছু মানুষের জন্য, ঠিক আছে? সো আমি কিছু বলতে চাই। আচ্ছা রেহান, আমি বলি, ওরে ফ্ল্যাট দেওয়ার দরকার নেই, তুই একটা তোর ওই যে গ্যারেজটা ওকে দিয়ে দে। গ্যারেজটা দিয়ে দিব না? তাহলে ভাই বাকি দেশে গাড়ি রাখবো কই? হ্যাঁ, ওরা বাইরে পার্ক করবে। রাস্তা কি সরকার এমনি ধান চাষের জন্য বানাইছে? এটা অবশ্য ঠিক। লালমাটিয়াতে আপনি যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম গাড়ি চলে না, পার্ক করা থাকে। রাইট, আই ডোন্ট নো ভাই, মানে ভাব দেখানোর জন্য একটা গাড়ি কিনছে ভাই, পার্ক করে রেখে দেয় বাইরে, যাতে সবাই দেখতে পারে। রাইট, গরু এবং গাড়ি দুইটাই কিন্তু দেখাতে চায় বাইরে পার্ক করা। আর অনেক কিছু দেখাতে চায়, ওটা বলা যাবে না। রাইট, এক্স্যাক্টলি। জাহিদ ভাই হাসতেছে মুচকে মুচকে। আপনি কি দেখাতে চান ভাই? রেহান ভাইয়া? হ্যাঁ রেহা আপু বলো। ফ্ল্যাট চাই, তারপর তুমি ভাইয়া বলবা, এগুলো তো মানে চাইবা ফ্ল্যাট বলবা ভাইয়া। হ্যাঁ রাইট। হ্যাঁ, ওই যে রবি ভাই কি জানে বলে, রেহান যোগ জানো, রেহানু কাইছে মানে দেখেন ভাই। হ্যাঁ, রেহান ভাইয়া আপনাকে অনেক লাইক করি। ওয়াও, অনেকগুলা লাইক মিলে কি হয় জানো? একটা লাভ, একটা ফেক প্রোফাইল। Too many likes create a fake profile. ছি রবি ভাই, আপনি এইভাবে দিলেন। যাই হোক রেহা, তুমি বলো কি যেন বলছিলে, অনেক লাইক করার ব্যাপারে। অনেকগুলো লাইক মিলে একটা লাভ হয়। রাইট। তুমি আমাকে কি করো? আমি তোমাকে লাইক করি। লাভ করো না? হ্যাঁ করি। সেটা বলো, আই লাভ ইউ বলো। বলো। বলতেছি। একটু প্রিপারেশন নিচ্ছি। পানি খেয়ে না এক গ্লাস, দুইটা বুক ডান দিয়ে নাও। এবার মেন্টোস ভয়েস অ্যাকশন স্টাইলে হয়নি। আই লাভ ইউ রেহান, মাঝার ভাইয়ের মতন করে বলো। আই লাভ ইউ টু। এবং তোমার জন্য ফ্ল্যাট 3 ফ্লোরে 3টা, 3 ফ্লোরে 3টা, টপে একটা, বটমে একটা, এন্ড ইন দ্য মিডল। বলে ছাদে দিয়ে দিলে একটা গ্যারেজ আর একটা ছাদ।
না বস তাহলে উঠে যাবে মাথায় মাথায়, রাইট। ইসিয়ে বানর, যে বানর লাই দিলে মাথায় ওঠে। রেহান তোমাকে কিন্তু বানর বলছে রেহান। না না, আমি ওকে আদর করে বানর বলি মাঝে মাঝে, বলতেই পারি, তাই না? এই যে দেখছেন, অসুবিধা নেই, আমি ওকে আদর করে বানর বলতেই পারি, আমার আদরের বানর। ও আমার নাম হচ্ছে রেহা বানু, নট রেহা বানর। ও আচ্ছা, সরি, রেহা বানুর। বানুর, রেহা বানুর, নট ব্যাড। রেহা বানুর রেহান, তাই না? ব্যাপারটা এরকম, রেহা বানুর রেহান না। হ্যাঁ হ্যাঁ, বলো আপু। তুমি একটা কথা মাইন্ড করো না, জানো? কি বলবা? কি বলবা? ওটার উপর ডিপেন্ড করতেছে। তোমার স্টাইল গুলো আমরা ফলো করি। কি ফলো করো? আমার স্টাইল গুলো। ও আচ্ছা, ভেরি গুড। যেমন 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 ধর, না তাকে বাদ দে, অনেক স্টাইলের নাম একদম ছোট চলে আসছে, এ নিয়ে আমি বললাম না রেহান, যদিও 1:30টার পর আমাদের সব বলা অ্যালাউড। ভাই প্লিজ, এটা বলতেই হবে, কারণ কি 1:30টার পর অ্যাকচুয়ালি লিসনাররা না কন্ট্রোলে থাকে না, আমরা থাকি, কিন্তু লিসনাররা অনেক কথা বলে থাকে। নো নো, হ্যালো ভাইয়া। কাকে ভাইয়া বলতেছ আর কাকে জানো বলতেছ, একটু ক্লিয়ার করো প্লিজ। রেহানকে মানে রবি ভাইয়াকে ভাইয়া বলতেছি। আচ্ছা হ্যাঁ, ভালো বলো ভাইয়া, শুনছি। আচ্ছা, আমি একটু রেহান ভাইয়ার সাথে একটু বলি প্লিজ। হ্যাঁ, কথা বলো, অদ্ভুত কথা, এই জন্য আমার পারমিশন নিতে হবে, আমি কি তোমার উকিল বাপ? আবার তোমার স্টাইল গুলো যে ফলো করি না, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তোমার ঘড়ি পরাটা, তারপর হচ্ছে ব্যাসলাইট পরাটা চরম। তাই রেহান, তুই সেটা করি। তো ঘড়িটা খুবই সুন্দর, কয়টা বাজে দেখতো? একটু সেকেন্ড, আমার ঘড়িটা ভালো লাগানো। আমাকে অনেকেই বলছে হাত ঘড়ি ইউজ করতে, বাট আমি পারি না, আমি দেয়াল ঘড়ি নিয়ে ঘুরি, বুকের ভেতর ঠিক ঠিক করে দেয়াল ঘড়ি, আমি টাইম বম নিয়ে ঘুরি। আপনি তো পেস মেকার লয়ে ঘুরেন বস, মনে নেই? টাইম বম। হ্যাঁ হ্যাঁ। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে গেঞ্জি পরে যে শার্টটা পরে ওই স্টাইলটা এত সুন্দর, ওইটা ফলো করি। এটা কেমনে দেখা পারলো ভাই? এইটাও তুমি ফলো করবা, এটা কিন্তু মিলে গেছে, আজকে সব মিলে গেছে। ওয়েট, রেহা তুমি এখন থেকে গেঞ্জি পরে শার্ট পরবা, আর কিছু পরো না প্লিজ। গেঞ্জি এন্ড শার্ট, শার্ট এন্ড গেঞ্জি, এন্ড ইউ লুক স্মার্ট। তুমি তাই পরো, গেঞ্জি এবং শার্ট, গেঞ্জি এবং শার্ট, ইউ লুক স্মার্ট, ইউ লুক স্মার্ট, রাইট? গেঞ্জি এবং শার্ট, রেহা পরে গেঞ্জি এবং শার্ট, রেহানও পরে গেঞ্জি এবং শার্ট। চলো আমরা সবাই যাই ওয়ালমার্ট। ওয়ালমার্ট ভাই, এটা হালকা ব্র্যান্ডিং হয়ে গেছে। আহারে বেচারার টাকা শেষ, এবং তার শেষ হয়ে গেছে কার্ড। এনিওয়ে, আরো ফোন আছে আমাদের কাছে, বাট আমরা ফোন কি নিবো নাকি আমরা নিজে একটু গল্প করি? চলেন ভাই। এই যে এত মানুষ যে ফ্ল্যাট বুকিং চায়, প্লট বুকিং চায়, তো আলটিমেটলি রবি ভাই, আপনার যে আলটিমেট প্লটটা, এটা আসলে কার? আমি রেহান, মানে এখন সজ্জিত একদম শেষ সময়, অনেক হাসাহাসি হইলো, আমি একদম লাস্ট মোমেন্টে একটা সিরিয়াস কথা বলতে চাই প্লিজ। সেটা হচ্ছে যে আই ডোন্ট বিলিভ ইন লাভ, আই ডোন্ট বিলিভ ইন অ্যাফেয়ার, আই ডোন্ট বিলিভ ইন সেক্স অর হোয়াট এভার। হোয়াট আই বিলিভ ইজ অ্যাটেনশন। মানে আমি I want to focus on content, not the color of your skin or the quantity. Exactly. কোন মেয়েটা সুন্দর, কোন মেয়েটা বড়লোক, কোন মেয়েটা কোথায় থাকে, কত ভালো দেশে থাকে, এটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে কি জানিস, আমি যখন খুব ক্লান্ত হয়ে অফিস থেকে নিচে নামি, হয়তো একটা মেয়ে দেখতে ভালো না, হয়তো সে মিরপুরের মতো একটা জায়গায় থাকে, বা টঙ্গীর মতো একটা জায়গায় থাকে, বা মহাখালীর মতো একটা জায়গায় থাকে, বাট সে শুধু আমার জন্য চোখে কাজল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি কখন নামবো? তার এই ইন্টিগ্রিটি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, আর কিছু না। বহু দেশ ঘুরে, বহু পথ ঘুরে, বহু রাস্তা ঘুরে আমি শেষমেশ এই একটা জায়গায় এসে পৌঁছেছি। আপনার সাথে রবার্ট ফ্রস্টের অনেক মিল আছে। ওই দিন রবার্ট ফ্রস্টের একটা লাইন দিয়েছিলাম স্ট্যাটাসে, ইট ওয়াজ সামথিং লাইক যে লাভ ইজ দি ইররেসিস্টেবল ডিজায়ার টু বি ইররেসিস্টেবলি ডিজায়ার্ড। এক্স্যাক্টলি। এত সুন্দর কথা, এত ছোট, অন্যরকম। লাইক কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে খুবই টেম্পোরারি। নাম্বার অফ, মানে ফার্স্ট অফ অল হচ্ছে তোর গায়ের রং, ইটস ভেরি টেম্পোরারি। তোর বয়স, তোর যৌবন, তোর রূপ, সবকিছু টেম্পোরারি। বাট একটা জিনিস ইজ ভেরি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তোর প্যাশন। এটা খুব কনস্ট্যান্ট। তুই চিন্তা করে দেখ যে তুই অনেক পটায় পটায় ঐশ্বরিয়া রায়কে প্রেমে ফেললি, ঐশ্বরিয়ার সাথে প্রেম করলি, ঠিক আছে, ওকে ফাইন।
তুই গল্প করতে পারবি জাহিদের কাছে, আরে ঐশ্বরিয়া রায় তো আমার ফ্রেন্ড বা আমার বউ বা হোয়াট এভার, বা আমার গার্লফ্রেন্ড। বাট ফাইনালি হোয়েন ইউর উইথ ঐশ্বরিয়া রায়, ইউল সি যে ঐশ্বরিয়া রায় জানে যে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, এবং জানে যে রেহানের মতো অনেক পূজারি তার আছে, রাইট, অনেক ফ্যান অ্যান্ড ফলোয়ার্স তার আছে। সো সে কি করবে, সে তার টোটাল অ্যাটেনশনটার একটা অংশ তোকে দেবে, আরো একটা বড় অংশ হাজার হাজার মানুষ ফলোয়ার্স থেকে দেবে, লাখ লাখ মিলিয়ন্স অফ ফলোয়ার্সকে দেবে। আর সেই মেয়েটা, যে মেয়েটা ঐশ্বরিয়া রায় নয়, যে মেয়েটা সুচিত্রা সেন না, যে মেয়েটা খুবই সাধারণ একটা মেয়ে, শুধু পার্সোনালি কারো না কারো কাছে ঐশ্বরিয়া রায় বা সুচিত্রা সেন, এক্স্যাক্টলি পার্সোনালি কারো না কারো কাছে ঐশ্বরিয়া অথবা সুচিত্রা সেন, সেই মেয়েটা যখন তোকে দেবে তার পুরোটা দেবে, রাইট। তার যা কিছু আছে, লুক, সেই মেয়েটা তার গাড়ি নাই, বাড়ি নাই, গোলা ভরা ধান পুকুর ভরা মাছ নাই, আর যতটুকু আছে সেই মেয়েটার হয়তো টিফিন বক্সে একটা আটার রুটি আর একটু ভাজি আছে, সেই মেয়েটার হয়তো একটা লিপস্টিক আছে, সিম্পলিসিটি, সেই মেয়েটার হয়তো একটা মাত্র লাল ফিতা আছে যেটা দেশে চুল বাঁধে, সেই মেয়েটার হয়তো নেইল পালিশ নাই কিন্তু খুব সস্তায় কিনা একটা আলতা আছে, সেই মেয়েটা তার সেই আলতা দিয়ে, তার সেই কাজল দিয়ে, তার সেই ভালোবাসা দিয়ে সে শুধুমাত্র সাজবে, শুধুমাত্র তোর জন্য। এক্স্যাক্টলি বস, এটাই মানে আপনি যখন বলতেছিলেন না, এটাই ভাবতেছিলাম যে এই যে কোটি কোটি টাকার কথা বলছিলেন না, ওই কোটি কোটি টাকার জিনিস যার কাছে আছে সে কিন্তু ওই অবস্থায় থাকে, কিন্তু ওই যে বললেন না কম দামে একটা আলতা, ওই আলতাটা স্যাক্রিফাইস করতে পারে যারা আলতা কিনে। এক্স্যাক্টলি, আলতাটা যাদের, ওই যে বললাম না যে আজকে অমুক ব্র্যান্ডের অমুক পারফিউম, তমুক পারফিউম, ঠিক আছে, রিয়েলি দে ডোন্ট কেয়ার, কারণ তারা কি, তারা স্তুতি পাইতে, তারা প্রশংসা শুনতে এত বেশি অভ্যস্ত, রাইট। রেহান বলল তুমি এত সুন্দর কেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স টু দেম, বিকজ থাউজেন্ডস অফ পিপল বলে রাখছে যে তুমি এত সুন্দর কেন। বেটার রেহান সেই মেয়েটাকে তুই সুন্দর বল, যে মেয়েটাকে তুই প্রথম সুন্দর বললি, এবং সুন্দর বললে যে ধন্য ফিল করবে, এবং সুন্দর বললে যে অটোমেটিক্যালি পাগল হয়ে যাবে যে কই কেউ তো বলেনি এর আগে আমাকে সুন্দর। আরো বেটার কি জানিস, সুন্দরই বলার দরকার নেই। আমি আজকে একটা থিম ভাবতেছিলাম যে লোক, আমাদের স্বপ্নের রানী, ধর তোর সবচেয়ে প্রিয় নায়িকা কে? আমার সবচেয়ে প্রিয় নায়িকা নন্দিনী দাস। ওকে, আর তোর জন্য সবচেয়ে অ্যাভেলেবল নারীটার নাম ধর এক্স। ধর আমার কাছে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে সুচিত্রা সেন, আর আমার জন্য সবচেয়ে অ্যাভেলেবল নারী হচ্ছে মিতু। মিতু এবং সুচিত্রা সেনের মাঝখানে একটা নারী আছে, যে খানিকটা সুচিত্রা খানিকটা মিতু। মিতুর মধ্যে ডিভোশন আছে আর সুচিত্রার মধ্যে অ্যাট্রাকশন আছে, এই দুইটা মিলে মাঝখানে একটা নারী আছে। আমি সেই নারীটাকে খুঁজি যে অল অ্যাবাউট মাইন, আমার, এবং শুধু আমারই থাকবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি সিঙ্গেল পারসন, স্পেশালি পুরুষদের জন্য। সো ডোন্ট রান আফটার স্কিন কালার, ডোন্ট রান আফটার রূপ। রূপের পিছনে দৌড়াবা না, গায়ের রঙের পিছনে দৌড়াবা না, দৌড়াবা তার পেছনে যে অহর্নিশি 24 ঘন্টা কেবল তোমার কথাই ভাববে আর অন্যদিকে তাকাবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক ইম্পর্টেন্ট। তোমরা আগামী শুক্রবার আমাদের একটা বিশেষ শো হবে, হোপফুলি আমরা সেই শোটা অ্যারেঞ্জ করতে পারবো। খাও মেন্টোস ক্যান্ডি, সাথে থাকবে সেদিন ব্যান্ডি। শুক্রবারে সেই শো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আমি আসিফ রবি এবং রেহান। সি ইউ অন ফ্রাইডে। মেন্টোস বাতি জ্বালা।